আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম অ্যাক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন। অ্যাক্সেস মানে কিন্তু নতুন কিছু, আর এই নতুনত্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে আজকে নতুন একটি টপিকের উপর সেশন নিয়ে হাজির হয়েছি আমরা। এবং আজকের সেশনটির টপিক হচ্ছে এম আই সুসাইড প্রোন। এবং এই আজকের সেশনটিতে আপনি জানতে পারবেন যে আপনি ডিপ্রেশনে ভুগছেন কিনা, এবং আপনার মধ্যে কোনো সুইসাইডাল টেন্ডেন্সি সুপ্ত অবস্থা আছে কিনা, এবং থাকলেও আপনি সেখান থেকে কিভাবে উদ্ধার হবেন বা আপনি কাদের বা কার সাহায্য নেবেন, এবং আপনি এই সুইসাইডটা প্রতিরোধযোগ্য কিনা, এই সবকিছু নিয়েই আজকে সেশনটি আলোচনা। এবং এই সেশনটিতে আজকে আমাদের সাথে মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় ডক্টর আতিকুল হক মজুমদার স্যার। স্যার হচ্ছে রিসার্চার হিসেবে রয়েছেন রিসার্চ ইউনিট অফ ক্লিনিক্যাল নিউরোসায়েন্স, ফ্যাকাল্টি অফ মেডিসিন, ইউনিভার্সিটি অফ উলু অ্যান্ড ফিনল্যান্ডে। এবং স্যার হচ্ছে কনসালটেন্ট অ্যান্ড অ্যাডভাইসর অফ ঠিকানা সাইকিয়াট্রিক অ্যান্ড ড্রাগ অ্যাডিকশন ক্লিনিক, ঢাকা, বাংলাদেশ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। তো আপনাদের সবাইকে জানিয়ে রাখি, এই সেশনের বা এই টপিক রিলেটেড যদি কোনো প্রশ্ন স্যারের কাছে থেকে থাকে, তো আপনারা হচ্ছে আমাদের ফেসবুক লাইভ কমেন্ট সেকশনে অথবা সরাসরি জুম লিংকের মাধ্যমে যুক্ত হয়ে স্যারকে প্রশ্নটি করতে পারেন, অথবা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নটি আপনাদের হয়ে স্যারের কাছে পৌঁছে দিব। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই পুরো সেশনটিতে হোস্ট হিসেবে আমি আছি, মালিয়া সেলিম মিম। পড়াশোনা করছি বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ, সেশন 2016-17। তো স্যার, আপনি অনুমতি দিলে সেশনটি আমরা শুরু করতে জি চাচ্ছি। জি, অবশ্যই, প্লিজ। তো স্যার, একজন মানুষের মাথায় কখন এই সুইসাইডাল থট গুলো হচ্ছে আসা শুরু করে? সাধারণত শুরু করে যখন কেউ ডিপ্রেশনে থাকে, এবং ডিপ্রেশনের কতগুলি ফ্যাক্টর আছে। যখন আশেপাশের পারিপার্শ্বিকতা এমন হয় যে তখন তার ভিতরে আস্তে আস্তে সে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে, এবং তখন প্রথমে তার ভিতরে নিজের ভিতরে ওর্থলেসনেস চিন্তাটা আসে যে আমি আসলে অকর্মণ্য, অযোগ্য, পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো যোগ্যতা নেই। এই ধরনের চিন্তা থেকে আস্তে আস্তে তার ভিতরে আসতে পারে। আসলে কেন আসবে বা কখন আসবে, এগুলি অনেক কারণ আছে। কারণ কে কোন কারণে সুইসাইডাল থট আসছে তার উপর নির্ভর করে। যেমন কেউ যদি একজন ম্যানিক পেশেন্ট হয়, মানে ম্যানিয়া, যে এই ধরনের পেশেন্ট অনেকে হতে পারে, যে নিজেকে অনেক বড় মনে করে বা অনেক বেশি তার অ্যাক্টিভিটি হাইপার অ্যাক্টিভ অনেক বেশি, হ্যাঁ। তো তারা অনেক সময় রাগ করে সুইসাইডাল চিন্তা তার ভিতরে আসতে পারে। হ্যাঁ, যে আমার কথা এরকম কেউ শুনছে না, না আমি মরে গিয়ে তাদেরকে আমি মানে উপযুক্ত শিক্ষা দিতে চাই। যাদের পার্সোনালিটি কিছু সমস্যা আছে, যে তারা খুব সহজেই রকচটা বা সহজে রেগে যায় বা সহজে রিয়াক্ট করে, তারা অনেক সময় প্রতিশোধ স্পৃহার কারণে সুইসাইড করতে পারে বা সুইসাইডের চিন্তা আসে। আর যেটা সবচেয়ে কমন সুইসাইডের ক্ষেত্রে, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার অর্থাৎ ডিপ্রেশন। ডিপ্রেশনের কারণে মানুষ সুইসাইড করে সবচেয়ে বেশি। তো এই তখন ডিপ্রেশনের একটা পর্যায়ে গেলে তখন তার ভিতরে সুইসাইডাল চিন্তাটা আসে। আসলে কোন পর্যায়ে বিশেষ করে ডিপ্রেশন বা ইত্যাদি বিষয়গুলি কিভাবে আসে, এটা আমি অনুষ্ঠানের আজকের প্রোগ্রামের শেষের দিকে আমি কিছু জিনিস আমি শেয়ার করবো, এবং সেখানে খুব সুন্দরভাবে জিনিসগুলো আমি বর্ণনা করবো। তার আগে আমি সাধারণ কোশ্চেন বা প্রশ্নগুলিকে আমি অ্যান্সার দিয়ে যাব। এখন আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে সুইসাইড কিন্তু এরকমও হতে পারে যে অনেকে সম্মান বজায় রাখার জন্য, যেমন জাপানে একটা সুইসাইড কালচার আমরা এটা জানি, হারিকুরি। হ্যাঁ, যে ওখানে এটা ওদের একটা কালচারের অংশ, যে নিজের মর্যাদা রক্ষার্থে তখন সুইসাইড করাটা। তো এটাও একটা রিজন মোটামুটি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। তো স্যার, মানুষ এই সুইসাইড কেন ভাবে যে নিজে এই সুইসাইড করলে হয়তো বা তার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে, এবং এই ধারণাটা কি বদলানো সম্ভব? আসলে কেউ কিন্তু এটা চিন্তা করে না যে সুইসাইড করলে আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে। সুইসাইড করার কারণ হচ্ছে যে যে এটা আমার এছাড়া আর কোনো ওয়ে নেই। এটা কিন্তু কোনো সমাধানের উদ্দেশ্যে কেউ করে না, এছাড়া আমার কোনো ওয়ে নেই, এটা চিন্তা করে করে। আর এখান থেকে সমাধান, এখান থেকে বের হয়ে আসার ব্যাপারটা, এটাও আমি শেষে আলাপ করব যে কিভাবে বের হওয়া সম্ভব বা আদৌ বের হওয়া সম্ভব কিনা, এবং আমাদের সুইসাইড প্রবণতা এটার মূলে কি আছে সেটাও আমরা আলাপ করব। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। তো স্যার, এরকম কিন্তু প্রায় দেখা যায় যে কেউ ডিপ্রেশনে যাওয়ার পর নিজে সুইসাইড করে, অথবা অন্য কোনো কারণে হাজবেন্ড বা ওয়াইফের কোনো একটা সমস্যা হলো, দেখা যায় ওয়াইফকে হচ্ছে মারার করে হাজবেন্ড সুইসাইড করলো। তো এরকম কিন্তু অনেক ঘটনা দেখা যায়। তো স্যার হচ্ছে বিভিন্ন ধরনের সুইসাইড তো রয়েছে, তো সুইসাইডের কোনো টাইপ কি রয়েছে?
হ্যাঁ, আপনি যেটা বললেন, যেমন এই ধরনের যে সুইসাইডটা, এটা কিন্তু ডিপ্রেশন থেকে হয়। যে অনেক সময় দেখা যায় যে সন্তান তার, মানে মা তার সন্তানদেরকে মেরে নিজে আত্মহত্যা করে। জি স্যার। হ্যাঁ, তো এইটা এক ধরনের সুইসাইডাল টাইপ। এটা হচ্ছে আপনার গ্রুপ, মানে একসাথে করে। আর একটা হচ্ছে আপনার যেটাকে বলে প্যাক্ট সুইসাইড, যে একটা এই ধরনের ঘটনা ঘটে, অতীতেও ঘটেছে, এখনো অনেক সময় ঘটে। সেটা হচ্ছে অনেক কাল্ট বা একটা গোপন সংগঠন, তারা অনেক সময় এরকম ইয়ে করে যে চুক্তি করে যে আমরা একসাথে মারা যাব, মারা গেলে আমরা একসাথে স্বর্গে যাব। হ্যাঁ, এই ধরনের অনেক ঘটনা ঘটে যে তারা একসাথে বসে একসাথে কোনো বিষাক্ত জিনিস পান করে বা খেয়ে তারা সুইসাইড করতে পারে। তো এগুলি মোটামুটি টাইপ। তবে সুইসাইডের মূল বিষয়টা হচ্ছে যে আমরা কেন মানুষ সুইসাইড করে, এবং তার মানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা সুইসাইড না করার যত কথাই বলি না কেন, যে এই জীবনটা আসলে তো এত খারাপ না, বা কেন আমরা সুইসাইড করবো, সুইসাইড করার তো প্রয়োজন নেই। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই, যে আমি যখন এই কথাগুলি বলি যে সুইসাইড কেন করবো, কেন মানুষ করে, তখনকার আমার যে চিন্তা এবং যে এখন সুইসাইড করতে চাচ্ছে তার চিন্তা কিন্তু একরকম না। এই এবং একই ব্যক্তি, আমি যদি আজকে এই কথা বলছি, আমি আগামীকালকে যদি আমার ভিতরে সুইসাইডাল টেন্ডেন্সি আসে, তখন কিন্তু আমার আজকের কথাগুলি আমার আমার ব্রেনে থাকবে না। ব্যাপারটা অনেকটা এরকম যে আমি যদি চাই আমি আগামীকাল ভোর 5টার সময় উঠবো, সকালে উঠে ব্যায়াম করব, নামাজ পড়বো, আমি অ্যালার্ম দিয়ে রাখলাম, কিন্তু 5টার সময় উঠে অনেক ঘুম, এত ঘুম যে অ্যালার্মের স্নুজ বাটন টিপে আবার ঘুমালাম। এখন এই কাজটা আমি আমি যখন ভোরের আমি আর রাতের আমি কিন্তু এক না। ভোরের আমির কাছে ওই ঘুমটা অনেক গুরুত্বপূর্ণ, আর কিছু তার কাছে সত্য না। আর রাতের আমির কাছে আমার দৃঢ় সংকল্পটা অনেক গুরুত্বপূর্ণ। না, আমি কেন উঠতে পারবো না, সবাই পারে, আমি আমি অবশ্যই অবশ্যই পারবো। কিন্তু দুটা কন্ট্রাডিক্টিং। তাহলে যখন সুইসাইডাল টেন্ডেন্সি কারোর ভিতরে থাকে, তখন কিন্তু এই সমস্ত উপদেশ কাজে আসবে না। কেন আসবে না, এবং সেখান থেকে এটাকে আমরা কিভাবে মোকাবেলা করব, সেটাও কিন্তু আমরা শেষের দিকে আলোচনা করব। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। তো স্যার, কারো মাথায় যখন এই সুইসাইডাল থট গুলো আসে এবং সে চিন্তা করে, প্ল্যানিং করে যে আমি সুইসাইড অ্যাটেম্প করব, তো সেক্ষেত্রে তার হচ্ছে এই অ্যাটেম্প করার পূর্ব মুহূর্তে বা কয়েকদিন আগে থেকে তার মধ্যে কি কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়? অ্যাটেম্প করার ঠিক আগে, ইমিডিয়েট আগে তেমন পরিবর্তন লক্ষ্য করা যায় না। যখন সে দৃঢ় সংকল্প যে না, আমি সুইসাইড করব, তখন কিন্তু সে খুব ঠান্ডা মাথায় প্ল্যান করে, এবং ওই প্ল্যানিং এর সময় কিন্তু ওটা সে কাউকে বুঝতে দিবে না। কিন্তু কারো ভিতরে যদি ইনিশিয়ালি চিন্তা ভাবনা আসে, তখন সে অনেক ক্ষেত্রে, সব সময় না, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে সে আশেপাশের আপনজনদেরকে কোনো না কোনো ভাবে শেয়ার করতে পারে। কিন্তু এটা বলেছি যে সব ক্ষেত্রে এটা হয় না, অনেক ক্ষেত্রে হয়, কিন্তু এটা কমন রুল না শেয়ার করাটা। যে আমার জি স্যার, আত্মহত্যা করতে অসংখ্য। ইচ্ছা হয় বা আমার জীবনটাকে শেষ করে দিতে ইচ্ছা হয়, এই ধরনের কথা অনেকে বলতে পারে। আবার অনেকে এটা আছে যে অনেকে এগুলি সব সময়ই বলে। জি স্যার। তো স্যার, কাদের মধ্যে, মানে কাদের মধ্যে এই সুইসাইডাল টেন্ডেন্সিটা বেশি লক্ষ্য করা যায়? আচ্ছা, যারা কিছুটা ইন্ট্রোভার্টেড বেশি, নিজেদের মনের কথা সহজে প্রকাশ করতে পারে না, তাদের ভিতরে বেশি থাকবে। যাদের ডিপ্রেশন বেশি, যাদের ভিতরে ডিপ্রেশন না থাকলেও স্যাডনেস বা মিলাঙ্কোলিয়া যাদের ভিতরে বেশি, অর্থাৎ তারা প্রকৃতিগতভাবে একটু বিষণ্ণ প্রকৃতির, তাদের ভিতরে বেশি থাকে। আবার যাদের কিছু ব্যক্তিত্বের সমস্যা থাকে, অর্থাৎ তারা সহজেই মানুষকে বিশ্বাস করে, আবার সহজেই মানুষকে অবিশ্বাস করে, এবং মানুষের প্রতি তাদের সবসময় অভিযোগ থাকে যে দুনিয়ার মানুষ যাত্রাই খারাপ, সবকিছুর জন্য অন্যকে দায়ী মনে করে, মানে অত্যন্ত অভিমানী প্রকৃতির, এবং সব সময় মনে করে যে অন্যরা আমাকে ভুল বুঝেছে। হ্যাঁ, এই ধরনের মানুষ যারা, তারা তাদের ভিতরে প্রবণতাটা বেশি থাকে। আবার কিছু সমস্যা, যাদের বাইপোলার মুড ডিসঅর্ডার নামক একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে, রোগ আছে, এই রোগে যারা থাকে তাদের ভিতরে অনেক সময় এটা বেশি থাকে। তো মোটামুটি ডিপ্রেশনটাই বেশি, এবং তারপরে যেটা বললাম আরেকটা হচ্ছে টিনেজদের ভিতরে বেশি থাকতে পারে। কারণ তাদের ইম্পালসিভিটি বেশি থাকে টিনেজদের ভিতরে, তারা সহজে তাদের প্যারেন্টসদের সাথে কনফ্লিক্টে জড়িয়ে ওই রাগটাকে কন্ট্রোল করতে না পারে, অনেক সময় সুইসাইড করতে পারে। জি স্যার, ধন্যবাদ। স্যার, বর্তমান সময়ে এটা আমরা শুনতে পাই যে কিছু হলেই মানুষ বলে যে আমি ডিপ্রেশনে আছি।
তো স্যার, এটা কি আসলে ডিপ্রেশন নাকি স্যাডনেস? এই ডিপ্রেশন এবং স্যাডনেস বলতে কি বোঝায় এবং আমরা কিভাবে পার্থক্য করতে পারি? স্যাডনেস বলতে আমার মন খারাপ যে কোনো কারণে হতে পারে। যেমন যদি ফর এক্সাম্পল আমার পরীক্ষাতে খারাপ নাম্বার পেলাম, বা আমার একজন আত্মীয় আপনজন অসুস্থ, সেটাতে আমার স্যাডনেস হওয়াটাই স্বাভাবিক। বা আমার খুব আপনজন কেউ মারা গেলেন, অবশ্যই আমি স্যাড হব। আর ডিপ্রেশনের ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে যে যদি আমার এই স্যাডনেসটার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন একটানা আমি যদি কয়েক সপ্তাহ ধরে আমার মানে এমন মন খারাপ যে আমার খাওয়ার ইচ্ছা চলে গিয়েছে, অথবা আমি খুব বেশি পরিমাণে খাচ্ছি, অনেকে এটা উল্টাও হয়, মানে ডিপ্রেশনের কারণে অনেকে খাওয়া বেড়ে যায়। তারপরে ঘুম কমে যাবে, আমার ঘুমের প্রয়োজনীয়তা কমে যাবে, রাত জাগছি। আবার অনেকে দেখা যায় যে ঘুম আবার বেশিও হতে পারে, এটা ভ্যারি করে। তবে মূল ব্যাপারটা হচ্ছে যে তাদের মুড, অর্থাৎ তাদের মনটা দিনের অধিকাংশ সময় বা সপ্তাহের অধিকাংশ দিনই কন্টিনিউয়াসলি খারাপ থাকবে। হ্যাঁ, এবং কমপক্ষে 4 সপ্তাহ যদি এটা থাকে, এবং সেই সাথে যদি দেখা যায় যে তার ওজন বাড়ছে অথবা ওজন কমছে, তার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, তার কাজকর্ম করতে মনোসংযোগ দিতে পারছে না, সেগুলি করার কথা সেগুলি ঠিক মতো করতে পারছে না, তাহলে বুঝতে হবে যে সে ডিপ্রেশনের মধ্যে আছে। আর স্যাডনেসটা, যেটা বললাম, কোনো কারণে স্যাডনেস থাকতে পারে। আবার অনেকের যাদের পার্সোনালিটি ট্রেইট হচ্ছে মেলাঙ্কলিক প্রকৃতির, অর্থাৎ তারা এমনিতেই তারা বিষণ্ণ প্রকৃতির, তাদের ভিতরে তো সুইসাইডাল ইয়েটা অনেক বেশি, প্রবণতা বা রিস্ক বেশি তাদের ক্ষেত্রে, এটা আমি বলতে পারি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। তো স্যার, বর্তমান সময়ে যেটা দেখা যায় প্রত্যেকে হচ্ছে অনেক স্ট্রেসফুল লাইফ লিড করে। সবাই হচ্ছে যে যার চাকরি নিয়ে, পরীক্ষা বা হচ্ছে পড়াশোনা নিয়ে ব্যস্ত। তারপর বাচ্চারা তো মোবাইলে, এখন মোবাইলে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, মানে একসাথে থাকলেও ফ্যামিলি মেম্বার সবাই আছে কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত। তো এক্ষেত্রে কিন্তু অন্যের প্রতি লক্ষ্য করা হয় না। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের ফ্যামিলির হচ্ছে কেউ যদি ডিপ্রেশনে যায়, আমরা কিভাবে বুঝতে পারবো বিষয়টি? এটা এটা আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ ফ্যামিলি মেম্বারদের ভিতরে, বিশেষ করে যাদের বয়স কম, তাদেরকে মানে এটা কিন্তু আসলে যারা প্যারেন্টস বা যারা তাদের গার্ডিয়ান, তাদের দায়িত্ব। হ্যাঁ, এটা কিন্তু আমি সন্তানদের উপর দোষ দিতে পারি না যে ও তো এটা আমাদের কাউকে বলেনি, হ্যাঁ, বা তুমি কেন আগে বলোনি। আমার রেসপন্সিবিলিটি আমার সন্তানদের সাথে ফ্রেন্ডলি রিলেশন তৈরি করা, এটা বজায় রাখা, এটাকে নার্চার করা। যদি কোনো ব্যর্থ হয় তাহলে এটা রেসপন্সিবিলিটি কিন্তু আমার। যেমন ক্লাসে যদি দেখা যায় স্টুডেন্ট ঘুমাচ্ছে, টিচারের পড়া শুনতেছে না, এটা স্টুডেন্টের দোষ না, টিচারের দোষ, সে তার মনোযোগ ধরে রাখতে পারেনি। ঠিক সেরকম সন্তান যদি বিপথে যায়, 100% আমি মনে করি এটার জন্য রেসপন্সিবল বাবা মা বা যারা প্যারেন্টস। তো প্যারেন্টসদের দায়িত্ব কিভাবে তারা বুঝবেন, সেটা হচ্ছে যে আমি হৃদয় দিয়ে যদি আমি সন্তানদেরকে ফিল করার চেষ্টা করি, অনুধাবন করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার তার সাথে খুব বেশি সময় কাটাতেও হবে না। তার সাথে আমার সামান্য স্বাভাবিক কিছু ইন্টারাকশন থেকে আমি বুঝতে পারবো যে সে কতটুকু ওপেন, সে কতটুকু ফ্রি, আমি কতটুকু তাকে তার ভিতরে আমি বুঝতে পারছি, তাকে অনুভব করতে পারছি। তা আমি নিজে যদি পারি, তাহলে তার পরিবর্তনটা আমি অবশ্যই এটা বুঝতে পারবো যে না, there is something wrong in him or in her। তখন আমি অবশ্যই সেটার জন্য তাকে আরো তার সাথে মিশে আমি এটা বের করার চেষ্টা করতে পারবো। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। তো স্যার, যখন কেউ ডিপ্রেশনে যায় বা সুইসাইড অ্যাটেম্প করার চিন্তা করে, সেক্ষেত্রে কিন্তু সে কোনো না কোনো ভাবে কিন্তু মা বাবা, বিশেষ করে মা বাবাকে বোঝানোর চেষ্টা করে বা ফ্রেন্ডস কে বোঝানোর চেষ্টা করে, তার ফিলিংস বা তার থট গুলো শেয়ার করার চেষ্টা করে। তো এক্ষেত্রে হচ্ছে মানে পরিবার এই তাকে ডিপ্রেশন থেকে বেরিয়ে আনার ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? পরিবারের ভূমিকা তো অবশ্যই অত্যন্ত বেশি। কারণ তবে এক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে পরিবারের কারো না কারোর সাথে, সবার সাথে হলে তো ভালোই, তার কিন্তু আগে থেকে খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকতে হবে, এটা কিন্তু পূর্ব শর্ত। এই সম্পর্ক যদি না থাকে তাহলে কিন্তু কেউ শেয়ার করবে না। ধরেন কারো যদি মানে খুব এরকম ঘনিষ্ঠ কোনো পিঠাপিঠি ভাই বা বোন থাকে, হ্যাঁ, বা অনেকে বাবা মার সাথে খুব ভালো ফ্রেন্ডলি রিলেশনশিপ থাকে, তখন তারা বলতে পারে। আবার ফ্রেন্ডদের ক্ষেত্রে তাই, খুব ঘনিষ্ঠ এবং খুব বিশ্বস্ত এবং খুব আপন এরকম যদি কোনো ফ্রেন্ড থাকে, তখন সে তার সাথে শেয়ার করতে পারে। তবে এই শেয়ারিং এর ব্যাপারটা কিন্তু ডিপেন্ড করে। যারা ইন্ট্রোভার্টেড যত বেশি, তারা কিন্তু শেয়ার করবে তত কম, সুতরাং তাদেরটা জানা যাবে তত কম। এটাই হচ্ছে এখানে খুব ক্রিটিক্যাল একটা বিষয়। যারা সবসময় কথা বলে,
যারা সবসময় বলে যে আমি এটা করবো সেটা করবো, এটা আমার ভালো লাগে না, অমুক এই করছে, মানে এক্সপ্রেস করে ফেলে, তাদের কিন্তু শেয়ারিং এর কারণে তাদের অনেক এমনিতেও যেমন ইমোশনাল কিছু ভেন্টিলেশন হয়, তাদের এমনিতেও তো সুইসাইড রিস্ক কম থাকে। প্লাস যদি আসেও তারা এটাও এক্সপ্রেস করে বলে, আমার মনে হয় যে ধর এই জীবনে রাখা রাখা এরকম আমার মনে হয়, তখন তারা বলে ফেলে। তখন এই বলাটাও তাদের নিজেদের একটা কাউন্সিলিং এর কাজ করে, যে তখন তাদের কি হয় যে না এটা ডিসিমিনেটেড হচ্ছে, এটা ছড়াচ্ছে, এটা অন্যরা জানতে পারছে, তখন তাদের ভিতর রিস্কটা এমনিতেও কমে আসে। আর অন্যরা তো যদি হেল্পফুল হয় তখন তো এটা সূত্র ধরে আরো তাকে হেল্প করতে পারবে, কেন তুই এটা বললি বা কেন তুমি এটা বললা, কেন আসলে কি হয়েছে এটা, তখন এটা আরো সুন্দর আলোচনার মাধ্যমে তার ভিতরে স্থিরতা চলে আসতে পারে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। তো স্যার যখন কি হচ্ছে ডিপ্রেশন বা তার কথাগুলো হচ্ছে শেয়ার করে, সেক্ষেত্রে স্যার অনেকে এরকম বলে যে হচ্ছে তুমি ধৈর্য ধরো, যে হচ্ছে এরকম তো হতেই পারে অনেকের সাথে। আবার অনেকে হচ্ছে এরকম বলে যে হচ্ছে এরকম তো আমার সাথেও হয়, তুমি কেন বেশি রিয়াক্ট করছো। আবার অনেকে এরকম বলে যে তুমি তো চুপচাপ কেন, এত সেন্সিটিভ কেন, এত ইমোশনাল কেন, যে এরকম করলে তো জীবনে কিছুই করতে পারবা না। তো এগুলো কতটা ঠিক না, তা আমাদের এক্ষেত্রে যখন এরকম কেউ আমার সাথে শেয়ার করবে তার ফিলিংস গুলা, তখন আমাদের কি ধরনের কথাবার্তা আসলে বলা উচিত তাকে? আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ডেলিকেট কোশ্চেন। কারণ এই জিনিসটা কিন্তু অধিকাংশ মানুষ উপেক্ষা করে। সবাই আহ, তার নিজের পার্সপেক্টিভ থেকে অন্যকে বিচার করে। এটাই স্বাভাবিক, আমাদের ব্রেন এভাবেই কাজ করে। আপনি যদি আমাকে আপনার কষ্টের কথা বলেন, তখন আমি বলবো তুমি এটা নিয়ে তো এভাবে চিন্তা করতেছো, এখন এটা তো আসলে এভাবে দেখার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এটাতে ব্যাপারটা এই। কিন্তু আমি এটা যদি বোঝার চেষ্টা না করি যে আপনার কাছে তো এটা খারাপ লাগছে, তো আমি তো আর আপনি না, আপনি আমি না, তাহলে আপনার কাছে খারাপ লাগছে, তাহলে এটা আপনার জন্য অত্যন্ত সিরিয়াস। এখন আমার কাছে এটা যতই তুচ্ছ বিষয় হোক না কেন, আপনার কাছে না, তাহলে ওভাবে আপনার সাথে আর্গুমেন্ট করে তো লাভ নেই, সেটা তো আমি তো আর আপনি তো আর আমি হবেন না। তাহলে সেক্ষেত্রে আমি যদি, আমাকে এক নম্বর করতে হবে অ্যাক্টিভ লিসনিং, মানে মনোযোগ দিয়ে তাকে শুনতে হবে। আমি যদি একটু শোনার পরেই যদি আমি তাকে করে যাই, এটা কোনো ব্যাপার না, উড়িয়ে দিই, হ্যাঁ, বা আর্গুমেন্ট করা শুরু করি, তাহলে তো সে থমকে যাবে। তাহলে তো সে আচ্ছা এর সাথে বলে লাভ নেই, আমার কথা বুঝবেও না, সে তখন নিজেকে আরো গুটিয়ে নেবে। আমাকে অ্যাক্টিভলি শুনতে হবে, সে কি বলে, আমাকে কোনো দাড়ি কমা ফুল স্টপ কোনো জায়গায় তাকে দাঁড় না করিয়ে আমাকে শুনতে হবে। মাঝে মাঝে মানে তার সাথে মানে বোঝার চেষ্টা করতে হবে যে অ্যাকচুয়ালি হোয়াট হি অর শি ফিলস, তার মনের ভাব, তার ইমোশন, এগুলিকে ফিল করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, নিজের ভিতরে এটাকে নেওয়ার চেষ্টা করতে হবে, যে মানে ওই তাকে বোঝার চেষ্টা করা, বা এটা আর কি তাকে ফিল করা। এটা যদি আমরা করতে পারি, এবং এটা করার জন্য কিন্তু মুখে বেশি কথা খরচ করতে হয় না। হ্যাঁ, যে আমি তোমার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, এটা মুখে বলতে হয় না। আসলে যদি আমার ভিতরে সহানুভূতি থাকে, সেটা সেও বুঝতে পারবে। ওটা মুখে বলে লাভ নেই, মিথ্যা কথার এখানে কোনো সুযোগ নেই। তো এইভাবে আমরা যদি আসলে আন্তরিকতা আমাদের ভিতরে থাকে, এবং যদি একটু ধৈর্য থাকে, তাহলে আমরা তাকে সাহায্য করতে পারি। কিন্তু অবশ্যই উপদেশ দিয়ে না, বা এই ধরনের উদাহরণ দিয়ে না, আমার ক্ষেত্রে তো এটা হয়েছে, এটা আমি যেগুলি কোনো ব্যাপারই আমার কোনো পাত্তাই দিই না, তুমি কেন এটা করতেছো, হোয়াই, ইটস এ রং কোশ্চেন। এটা টোটালি রং কোশ্চেন। কেন? কারণ তার জন্য এটা যথেষ্ট কারণ আছে। আমি এটা তাকে বলতে পারি, তুমি যেটা চিন্তা করছো তোমার সাপেক্ষে এটা সঠিক, এটা স্বাভাবিক, কিন্তু এই চিন্তাটার কারণে তোমার এই সমস্যা হচ্ছে, তোমার এই ক্ষতি হচ্ছে। আমরা তাহলে চলো চিন্তা করে দেখি, বা আমরা আলোচনা করে বের করি যে এটার আর কি কি অপশন আছে, আর কোনো সমাধানের ওয়ে আছে কিনা। এক নম্বর আমরা আগে দেখবো কোনো সমাধান আছে কিনা তোমার এই সমস্যাটা। যদি দেখা যায় সমস্যাটার সমাধান নাই, অনেক সমস্যার সমাধান নাও থাকতে পারে, তখন সেটাকে আমরা কিভাবে মোকাবেলা করব সেটা নিয়ে আমরা চল ডিসকাস করি, যদি তোমার কোনো আপত্তি না থাকে। এভাবে আমরা শুরু করতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার, এই কথাগুলো জানা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো স্যার আমরা শুনেছি যে এরকম যে যারা নিয়মিত বই পড়ে বা যাদের বই পড়ার অভ্যাস আছে, তাদের মধ্যে কিন্তু এই সুইসাইডাল টেন্ডেন্সিটা কম। আবার যাদের মধ্যে রাত জাগার প্রবণতা বেশি, মানে যে বর্তমান জেনারেশন, কোন অযথা রাত জাগে, দেখা যাচ্ছে কেউ পড়াশোনা করতেছে সেটা অন্য ব্যাপার, কিন্তু মুভি দেখতেছে বা হচ্ছে অযথা রাত জাগে, সেক্ষেত্রে কিন্তু একাকিত্বের এই বিষয়টা কিন্তু তার মধ্যে বেশি দেখা যায় এবং সুইসাইডাল টেন্ডেন্সিও বেশি দেখা যায়। তো এক্ষেত্রে আপনার মন্তব্য কি? আহ এই যে রাত জাগার সাথে সুইসাইডের এটা একটা কোরিলেশন হতে পারে। কোরিলেশন মানে তো আপনি অবশ্যই বুঝেন, মানে
এটাও বেশি, এটাও বেশি, সামহাও এটা কোরিলেট করতে পারি, কিন্তু এটা কিন্তু কজেশন হিসাবে আমরা এটাকে দেখতে পারি না। কোরিলেশনটা কোথায় আমি সেটা বলবো, কিন্তু এটা কজ না, অর্থাৎ যে রাত জাগার কারণে তার সুইসাইডালিটি পাবে এটাও ঠিক না। আবার বই পড়ার ক্ষেত্রে যেটা বললেন এটাও কিন্তু পুরোপুরি একেবারেই সঠিক না। কারণ সুইসাইডের সাথে কিন্তু আসলে এডুকেশনাল লেভেলের কোনো সম্পর্ক নেই। একজন অশিক্ষিত মানুষও সুইসাইড করতে পারে, আমরা তো দেখি, তাই না? অনেক ছোটবেলা থেকে দেখতাম গ্রামে কৃষক সেই যে কীটনাশক পান করে বা গৃহিণী ঝগড়া করে বা করে যে গায়ে আগুন দিয়ে বা গলায় দড়ি দিয়ে মানে আত্মহত্যা করছে। আর শিক্ষিত মানুষ তারাও আত্মহত্যা করে, তারাও করতে পারে। এখন আপনি যেটা আপনার মানে থিমটা আমি বুঝছি যে হ্যাঁ, যে সে যে পড়াশোনা করে সে তো জানে যে যে জিনিসটা খারাপ, বা সে সাইকোলজি সম্পর্কে অনেক কিছু জানতে পারে, হ্যাঁ, তার ভিতরে লাইফ সম্পর্কে নেগেটিভ চিন্তাগুলি কম আসতে পারে। কিন্তু এই যে এটারও কিন্তু একটা লিমিটেশন আছে। আমি কতটুকু আমি এগুলি মানে নলেজটাকে আমি কতটুকু অ্যাডাপ্ট করব সেটা নির্ভর করবে কিন্তু আমার নিজের মেন্টাল স্টেটের উপর। আমি যদি নেগেটিভ চিন্তা আমার ভিতরে থাকে তখন কিন্তু আমার এই যে অতীতের শিক্ষা এটা কোনো ব্যাপার না। অর্থাৎ এই যে বললাম যে সকালে ঘুমিয়ে ওঠার সময় আমি যদি তখন ঘুমন্ত অবস্থায় থাকি তখন স্নুজ বাটনে চাপ দিব, তখন কিন্তু আমার ভিতরে আমি গতকাল রাতে আমি এত দৃঢ় সংকল্প কোথায় গেল এই চিন্তাটা আসবে না। আমি যদি ডিপ্রেশনে থাকি তখন আমি কি জ্ঞান লাভ করেছি সেটা কোনো কাজে আসবে না। এই জিনিসটার কিন্তু খুব সুন্দর একটা এক্সাম্পল আমি শেষে দিব। আমি যেটা বলেছি শেষে আমি কিছু জিনিস একটা জিনিস দেখাবো, একটা ছোট্ট একটা ভিডিও, এবং কিছু জিনিস আমি এক্সপ্লেইন করবো যে জিনিসটা অত্যন্ত আমার ধারণা সবার অত্যন্ত কাজে লাগবে। সেজন্য সবাইকে অনুরোধ লাস্ট পর্যন্ত দেখার, কারণ এই জিনিসগুলি শেষে থাকবে, আকর্ষণ, শেষের আকর্ষণ আর কি। জি স্যার। স্যার এটা কেন বলা হয় যে জীবনে বেঁচে থাকাটাই সার্থক? কারণ নিজের জীবন কিন্তু নিজে নিয়ে নেওয়া এটা কিন্তু একটা কঠিন একটা কাজ। তো নিজের সাথে সবকিছুর সাথে হচ্ছে যুদ্ধ করে বেঁচে থাকা, তারপর মানিয়ে নেওয়া, এটা কিন্তু ব্রেভেস্ট থিং বলা যায়, তাই না স্যার? রাইট, বলা যায়, যদি আমি ডিপ্রেশনে না থাকি। যদি আমি ডিপ্রেশনে থাকি তখন কিন্তু এটাকে ওটা মনে করা যাবে না। আর আরেকটা এখানে কিন্তু আমি এটা ক্লারিফিকেশন করব, সেটা কি জানেন, সেটা হচ্ছে যে আমরা এটা অনেককে বলি যে আত্মহত্যা তো কাপুরুষতার কাজ, তাই না? এটা অনেক সময় আমরা বলি বা বলতে শুনি যে সাহসী মানুষ কেমন আত্মহত্যা করে, যেটা আপনি বললেন। কিন্তু অ্যাকচুয়ালি নিজের জীবন নেওয়াটা কিন্তু অত্যন্ত সাহসের কাজ। মানে একজন মানুষকে খুন করাটা অত্যন্ত সাহসের ব্যাপার না? মানে খুব সাহস না থাকলে কিন্তু, একটা তো হচ্ছে মেন্টালিটি যে আপনি আমার সাহস থাকলেও বা আপনার সাহস থাকলে তো আপনি খুন করবেন না, কিন্তু একজন খুনি তাকে কিন্তু অনেক সাহসীও হতে হয়, রাইট? তাহলে নিজেকে খুন করাও তো একটা মানুষকে খুন করা, সেটার জন্য অনেক সাহস লাগে। তবে পার্থক্য আছে। পার্থক্যটা কি জানেন? পার্থক্যটা এটা আপনিও জানেন, অবশ্যই জানেন, যে অন্যকে খুন করার ক্ষেত্রে মানুষ ঠান্ডা মাথায় খুন করে অথবা রাগের মাথায় খুন করে, কিন্তু নিজের ক্ষেত্রে নিজেকে খুন করার ক্ষেত্রে মানুষ ডিপ্রেশনে পড়েই সাধারণত খুনটা করে। হ্যাঁ, এখন ওই যে যেটা আপনি বললেন যে এটা সাহসিকতা বা কাপুরুষতার বিষয়, আমি যখন ডিপ্রেশনে থাকি তখন কিন্তু এটার সাথে সাহসের কোনো আর সম্পর্ক নেই। তখন এটা হচ্ছে যে আই মাস্ট ডু ইট, এটা তো সংকল্প, এটা তখন একটা ইসের ব্যাপার হয়, হ্যাঁ, যে এটা এটা আমি করবোই, সংকল্পের ব্যাপার হয়। তো এটার সাথে সাহসিকতা কোনো সম্পর্ক নেই। তারপরেও এই জিনিসটার কতটুকু সম্পর্ক আছে বা না আছে এটা আমরা যে শেষের অংশে এগুলি আমরা ডিটেলসে যাব, মানে কিছুটা সময় এই জিনিসটা আমরা খুব সুন্দরভাবে ক্লারিফাই করবো। জি স্যার, ধন্যবাদ। তো স্যার কেউ মরে যাওয়ার পর তার ফ্যামিলির অবস্থা হচ্ছে, মানসিক অবস্থা কি দাঁড়াবে, বা তাদের এই ওই অবস্থান থেকে যদি চিন্তা করলেও কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সি হারটা হচ্ছে কমানো যায়, এটা অনেকের ধারণা। তো এক্ষেত্রে আপনার মন্তব্য কি? আচ্ছা, এক্ষেত্রেও যে ওই সেই এক্সাম্পলের মতন, কারণ স্ট্যাটিস্টিক্স দিয়ে অনেকভাবেই দেখানো যায় সুইসাইড খুব খারাপ, তাই না? সব দিকে, ধর্মের দিক থেকে খারাপ, এভরি অ্যাসপেক্টস। কিন্তু আমার ভিতরে যদি ওই যে খুব কঠিন ভাবে সুইসাইডাল টেন্ডেন্সি বা আমার ভিতরে যে ডিপ্রেশন এগুলি যদি আসে তখন কিন্তু ওগুলি সেই আমার রাতের সংকল্পের মতন, ওগুলি তখন বিন্দু মাত্র কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কিন্তু এগুলি যদি কাজে না আসে, এত উদাহরণ যদি কাজে না আসে, এত রকম আপনার সাইন্টিফিক এক্সপ্লানেশন যদি কাজে না, তাহলে কাজে আসবে কি? কোন জিনিসটা আমাদেরকে একমাত্র পারে এটা
এটার থেকে আমাদেরকে বাঁচাতে যদি আদৌ কোনো সম্ভাবনা মানে বাঁচানোর উপায় থাকে, সেটা একমাত্র কি হতে পারে সেটা আমরা শেষে আলাপ করব। কিছু টেকনিক, মানে একটাই আসলে টেকনিক আছে, এটা আমি শেষে আলাপ করব এবং খুব ইম্পর্টেন্ট। এটা যদি আমরা ধরে রাখতে পারি, যে কেউ আমরা এটা রিস্ক থেকে বেরোতে পারবো। জি স্যার। স্যার সুইসাইড অ্যাটেম্প করার ক্ষেত্রে কিন্তু অনেক হচ্ছে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তি শারীরিক, সামাজিক বা মানসিক অবস্থানের হচ্ছে কি ধরনের ক্ষতির সম্মুখীন হয় বা কি কি রিস্ক তার জন্য থেকে যায়? কারণ আমরা যখন দেখি এরকম ওয়ার্ডে যে এরকম কোনো পেশেন্ট আসছে যে হচ্ছে সুইসাইড অ্যাটেম্প করছে, তখন কিন্তু আমরা ভাবি যে সে হচ্ছে কেন এটা করলো, এটা তো খুবই খারাপ কাজ, বা তাকে অন্যরকম ভাবে দেখি। সেই বিষয়টা বুঝতে পারলে কিন্তু আরো বেশি কষ্ট পায় বা আরো বেশি লজ্জা বোধ করে এবং এই বিষয়টার প্রতি আরো ডেফিনেটলি। বেশি ঝুঁকে যায়। হ্যাঁ, তো এক্ষেত্রে স্যার আপনার মন্তব্য কি, বা কি অবশ্যই। আর কি ক্ষতি হতে পারে বা রিস্ক হতে পারে স্যার? হ্যাঁ, তার তার রিস্ক, ফিজিক্যাল রিস্ক তো যেটা, যদি আপনার এটা তো হচ্ছে সিচুয়েশনাল। যদি সে দেখেন ওপিসি বা এরকম কিছু খায়, তো যে ইরোশনের কারণে বা কেরোসিন খেলে আপনারা তো জানেন যে লাংসে হয়, তাই না, বার্নিং টার্নিং হয়, তো কিছু রিভার্সিবল আবার কিছু ইরিভার্সিবলও হতে পারে। অনেক সময় দেখা যায় যদি কেউ ফাঁসি নিয়ে ওইটাতে আবার মানে সে বেঁচে গেছে, কিন্তু এমন কোনো নার্ভ ইনজুরি হয়েছে যে কারণে তার কোনো জায়গার প্যারালাইসিস বা কোনো অনেক সমস্যা হতে পারে। বা ব্রেনের যে স্টেমে যে আপনার ইয়ে মিড ব্রেনে কোনো জায়গার কোনো সমস্যার জন্য তার অনেক অন্যান্য সিস্টেমের অনেক ক্ষতি হতে পারে। সেটা ডিফারেন্ট ইস্যু, অর্গানিক প্রবলেম হতে পারে। আর যেটা হচ্ছে তার সাইকোলজিক্যাল প্রবলেম, সেটা একটা হচ্ছে গিয়ে যেটা আমরা এইমাত্র আপনি বললেন যে লজ্জা বা স্টিগমা। কারণ অধিকাংশ মানুষ, বিশেষ করে তার পরিমণ্ডলের অধিকাংশ মানুষ যদি অতটা লার্নেড না হয়, লার্নেড বলতে আমি কিন্তু আসলে একাডেমিক পড়াশোনার ওইটাকে বুঝাচ্ছি না, কারণ অনেক কম স্বল্প শিক্ষিত মানুষও কিন্তু তারা সেলফ লার্নেড। তারা বুঝে যে এই ক্ষেত্রে তাকে এগুলি নিয়ে ভর্ৎসনা করা ঠিক না, তারা তাকে আন্তরিকতার সাথে তাকে মানে আপন করতে পারে বা তাকে ওরকম ভাবে একটা সহানুভূতি দিতে পারে, মুখে বেশি কথা না বলে। কিন্তু অনেক শিক্ষিত মানুষও মানে খুব এংজাইটিতে যারা ভুগে, তারা এরকম বোকার মতন কাজ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, তুই এটা কেন করলি, এটা সেটা এটা, মানে তার কানটা আরো ঝালাপালা করে, আরো তাকে মানে মানে সারা জীবন হলে অন্তত বেশ কিছুদিন পর্যন্ত একটা অশান্তিতে রাখতে পারে। হ্যাঁ, তো এখন এটা তো আসলে তাদের সমস্যা, কিন্তু সোশ্যাল স্টিগমা মানুষের ভিতরে আছে। এখন এখানে খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে স্টিগমা আমি কিভাবে ডিল করব। সুইসাইড যে অ্যাটেম্প করেছে সে কিভাবে ডিল করবে? সে কি তার সুইসাইডের এটাও কি একটা কারণ ছিল যে সোশ্যাল স্টিগমার কারণে, সে কোনো কারণ লজ্জাবোধের কারণে সে সুইসাইড করতে যাচ্ছিল? যদি তাই হয় তাহলে তো এটা তার জন্য আরো খারাপ। আবার যদি এর উল্টাটা হয় যে না, তার ভিতরে সোশ্যাল স্টিগমা নাই, মানে সে মানুষের লোক লজ্জাকে ভয় পায় না, তার ভিতরেও কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সি থাকতে পারে। সুতরাং লোক লজ্জা, যাদের ভিতরে লোক লজ্জার বোধ ভীতিটা বেশি, তাদের এটা বেশি কাজ করবে। আর যাদের নাই তাদের ক্ষেত্রে এটা কাজ করবে না, কিন্তু তাদের ক্ষেত্রে অন্য ফ্যাক্টর গুলি তো রয়েই যাবে। সেগুলো আমরা আলাপ করবো লাস্টের যে উদাহরণটা সেখান থেকে। স্যার, স্যার আমরা কিভাবে বুঝবো এই সুইসাইডাল টেন্ডেন্সি আমাদের মধ্যে সুপ্ত অবস্থায় আছে কিনা? ভেরি গুড কোয়েশ্চেন। এটা এটা অ্যান্সারটা এভাবে বলতে পারি, মানে অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের সবার ভিতরে কিন্তু সুইসাইডের রিস্ক আছে। রিস্ক নেই, কেউই রিস্ক ফ্রি না। হ্যাঁ, আমি যদি বলি না আমার ভিতরে তো কখনোই আসেনি, এক্ষেত্রে দুটো হতে পারে। এক হচ্ছে আমি নিজেকে নিজে ফাঁকি দিচ্ছি, আমার ব্রেন আমাকে ধোঁকা দিচ্ছে। আর দ্বিতীয়ত হতে পারে যে আমি আসলে অত্যন্ত মনের দিক থেকে অত্যন্ত শক্ত, এই জন্য আমি কনফিডেন্ট না, আমি কখনোই করবো না, এবং আমার অতীতের ইতিহাসও হয়তো তাই বলে যে আমি কখনো এরকম আমার মাথায় চিন্তাও আসে নাই। সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যালি আমি বলতে পারি যে যেহেতু এত বছর পর্যন্ত আসেনি, তাহলে ভবিষ্যতে আসার সম্ভাবনা কম, এটা বলা যেতে পারে, সম্ভাবনা কম। আর আমার ভিতরে বেশি প্রবণতা আছে কিনা সেটার একটা ইন্ডিকেটর হচ্ছে যে আমার আগে কখনো মনে হয়েছে কিনা সেটার কথা। যদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই বুঝতে হবে আমার ভিতরে আছে। আবার আমার ফ্যামিলি হিস্ট্রিতে আছে কিনা, এটা একটা ফ্যাক্টর। ফ্যামিলি হিস্ট্রিতে অবশ্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু কিছু রিসার্চ বলেছে যে যাদের বাবা মা ভিতরে সুইসাইড আছে, তাদের সন্তানদের ভিতরে সুইসাইডের রিস্ক বেশি। এটা কিন্তু মানে এটা রিসার্চে এটা পাওয়া গিয়েছে, কিন্তু কেন বেশি সেটা কারণটা কিন্তু স্পষ্ট না। বলা যেতে পারে যে তারা হয়তো শুনে তাদের ভিতরে ওইটা একটা মেন্টালি একটা ওই যে ওই ইমিটেশন, হ্যাঁ, মানে বাবা মাকে মানুষ ফলো করে না অবচেতন ভাবে হলেও,
তো বাবা মা এটা করেছিল সেই কারণে সেটা করতে পারে, অথবা বাবা মার মন মানসিকতা তার ভিতরে জেনেটিক্যালি এসেছে এই কারণে সে করতে পারে। সুতরাং এক্স্যাক্টলি কি কারণে সেটা আমরা বলতে পারি না, কিন্তু হেরিডিটির একটা ফ্যাক্টর আছে, মানে ফ্যামিলি হিস্ট্রি। আর আরেকটা কারণ, এটা এটা খুব ইন্টারেস্টিং, এটা আমি আজকে একটু জিনিসটা দেখলাম, সেটা হচ্ছে, কারণ এই জিনিসটা আমারও একটু জানার দরকার ছিল, ইভলিউশনারি পার্সপেক্টিভ। হ্যাঁ, অর্থাৎ মানে কারণ অন্য কিছু কিছু প্রাণীর ভিতরে আত্মহত্যার ব্যাপারটা আছে, যে আমরা জানি যে তিমি কিছু সময় মানে সাগর পাড়ে চলে আসে এবং তারা যে তীরে উঠে তারা মারা যায়। হ্যাঁ, এরকম সুইসাইডাল কিছু ব্যাপার আছে। আবার কিছু আছে যে প্যাথোলজিক্যাল ব্যাপার, যেমন কিছু রোগ জীবাণু রোগ, যেমন টক্সোপ্লাজমা, আপনারা তো এটা জানেন, টক্সোপ্লাজমা গন্ডি, ওই যে যেটা এক ধরনের টক্সোপ্লাজমোসিস একটা রোগ তৈরি করে। এখন এই গন্ডি, এই ব্যাকটেরিয়াটা করে কি, যে যেমন যে ইঁদুরদের ভিতরে যদি এটা যায়, তখন ওরা করে কি, যে ইঁদুরটাকে সুইসাইডাল বানায়, মানে তাদের জীবনচক্র কমপ্লিট করার জন্য। কিভাবে সুইসাইডাল বানায়, ইঁদুরের সাহস বেড়ে যায়, মানে সে তখন বিড়াল দেখলে আর পালায় না, তখন বিড়াল তাকে সহজে খেতে পারে। তখন ওর লাইফ সাইকেল সম্পূর্ণ করতে বিড়ালের মধ্যে যেতে হবে, তখন সে সম্পূর্ণ করতে পারে। তাহলে এইভাবে ব্যাকটেরিয়াও কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সি একজনের ভিতরে তৈরি করতে পারে, এবং মানুষের যদি টক্সোপ্লাজমোসিস হয়, মানুষের ভিতরে সাইকোলজিক্যাল চেঞ্জ আসে। যদিও এটা নিয়ে এখনো গবেষণা হয়নি আমার জানা মতে, যে সুইসাইডালিটির সাথে এটার আছে আছে কিনা সম্পর্ক মানুষের ক্ষেত্রে। যতটুকু জানা গেছে যে ইঁদুরের ক্ষেত্রে এটা আছে, এটা একটা অভ্যাস, এটা একটা মানে পরীক্ষিত সত্য। আর আরেকটা পার্সপেক্টিভ, ইভলিউশনারি পার্সপেক্টিভটা হচ্ছে যে, আমরা তো জানি ইভলিউশনে মানুষের মানে যে কোনো প্রাণী হচ্ছে সার্ভাইভাল এবং হচ্ছে জেনেটিক ট্রান্সফারেন্স, না এটাই তো মূল মানে ব্যাপার, যে মানে প্রজাতি রক্ষা পাবে, মানে জিন পরিবাহিত হবে। তো জিন পরিবহনটাই হচ্ছে প্রজাতির গুরুত্বপূর্ণ বিষয়। এখন সুইসাইডটাকে সেইভাবে অনেকে এটাকে একটা অ্যাডাপটিভ বিহেভিয়ার হিসেবে দেখেন। কিরকম অ্যাডাপটিভ বিহেভিয়ার, এটা তো ফার্স্ট এটা মনে হয় কন্ট্রাডিক্টিং, যে আমি যদি সার্ভাইভাল হয়, তাহলে আমরা জিন রক্ষা করতে চাই, তাহলে আমি সুইসাইড কেন করবো? কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে, যদি এখানে একটা ট্রেড অফের ব্যাপার, একটা মানে হিসাব নিকাশের ব্যাপার। যদি আমার নিজের একার জীবন চলে গেলে আমার প্রজাতির, সেটা আমার আপনজন হতে পারে, আমার আত্মীয় স্বজন হতে পারে, বা আমার পরিবার পরিজন হতে পারে, যদি তাদের মাধ্যমে জিন পরিবহনের সম্ভাবনা বেড়ে যায়, তাহলে সেটা একটা অ্যাডাপটিভ মেজার, এবং সেক্ষেত্রে আমি সুইসাইড করতে পারি, যে অল্ট্রিস্টিক সুইসাইড। তো সেটা একটা কারণ হতে পারে। কারণ ইভলিউশনে কিন্তু আসলে সবকিছুরই একটা এক্সপ্লানেশন আছে, যে যেমন যেমন ধরেন এই যে সন্তান, মানে মা মা যে তার সন্তানকে এত আপন, মানে সন্তানের প্রতি এত তার মমতা, এটা কিন্তু জাস্ট ইভলিউশনারি একটা ইনস্টিংক্ট। এই যে প্রজাতি সংরক্ষণের জন্য, পরিবহনের জন্য, যেহেতু বাচ্চা সন্তানের মাধ্যমে জিন পরিবাহিত হচ্ছে, এই জন্য মায়ের এই যে এনজাইমেটিক চেঞ্জ হচ্ছে, প্রোল্যাকটিন বা ইত্যাদি বিভিন্ন হরমোন তার ভিতরে আসছে, এই কারণে কিন্তু সন্তানের প্রতি তার মমত্ববোধটা তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে হরমোনাল, এবং এটার কারণ হচ্ছে প্রজাতি সংরক্ষণ। তাহলে ইভলিউশনারি এক্সপ্লেনেশন দিয়ে বলা যায় এটা একটা অ্যাডাপটিভ বিহেভিয়ার। তাহলে সুইসাইড থেকে আমরা পরিত্রাণ পেতে পারি কিনা, এটার এক কথায় অ্যান্সার আমি বলতে পারি যে আসলে সুনিশ্চিত কোনো পরিত্রাণের উপায় নেই। মানে ব্যর্থহীন ভাবে আমি এটা বলতে পারি, কারণ আমি অহেতুক মিথ্যা আশ্বাস দেব না যে হ্যাঁ এটা করলে সুইসাইড রিস্ক থাকবে না, নো, এটা নেই। কেন নেই সেটা আমি শেষে আলাপ করব। কিন্তু কিভাবে আমরা একটা রিস্ক কমাতে পারি, রিজনেবল পর্যায়ে কমাতে পারি, সেটার আমরা চেষ্টা করতে পারি, সেটা আমি যে সেটাও শেষে আলাপ করবো, যে কি ওয়ে, একটা মাত্র ওয়ে আছে, যেই ওয়ে এর মাধ্যমে আমরা মানে রিস্ক কমাতে পারি। রিস্ক ফ্রি কোনোদিন কেউই হতে পারবে না, রিস্ক কমাতে পারবো। জি স্যার, ধন্যবাদ। তো স্যার, আমাদের দেখা যায় ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা ফ্যামিলির মধ্যে দেখা যায় যে আমরা জানি যে এরকম অনেকে বলতেছে যে আমার আর ভালো লাগতেছে না, আমি মরে যাব। তো অনেক হচ্ছে সুইসাইড অ্যাটেম্প্ট করে, আবার অ্যাটেম্প্ট করার সময় চিন্তা করে যে না, নিজেকে আরেকবার সুযোগ দেই। আবার তখন সে হচ্ছে দেখা যায় করে না, আবার অনেকে অ্যাটেম্প্ট করে করে মারাও যায়, অনেকে ব্যর্থ হয়। তো এক্ষেত্রে তখন আমরা চিন্তা করি যে যখন সে বলেছিল তখন তো কোনো ট্রিটমেন্ট দিলে হয়তো বা সে ঠিক হতে পারতো। তো এক্ষেত্রে অনেকে জানতে চায় যে কোনো ট্রিটমেন্ট অপশন কি রয়েছে এক্ষেত্রে? ট্রিটমেন্ট অপশন এমনি আপনার, যেটা আমরা সাইকিয়াট্রিতে পুঁথিগত বইয়ের ভাষায় যেটা বলা হয়, বা যেটা আমাদের মানে প্রোটোকল হলো যে, যদি কারো ভিতরে সুইসাইডাল টেন্ডেন্সি
দেখা যায় বা ফ্যামিলি মেম্বাররা কেউ অবজার্ভ করেন বা জানেন, তখন তার কিন্তু ম্যান্ডেটরি হসপিটালাইজেশন, মানে তাকে তখন হসপিটালে ভর্তি করাটা কিন্তু বাধ্যতা, মানে এটা কম্পালসারি অবশ্যই। এটা মানে তখন ইন্ডিকেশন অফ হসপিটালাইজেশন, ওয়ান অফ দ্য ইন্ডিকেশন হচ্ছে সুইসাইডালিটি, মানে ডিপ্রেশন বা যে কোনো কারণে যদি কারোর ভিতরে সুইসাইডালিটি থাকে তখন তাকে হসপিটালে ভর্তি করতে হবে। কেন করতে হবে? কারণ হসপিটালে কন্ট্রোলড এনভায়রনমেন্টে তাকে আমরা সুইসাইডাল অ্যাটেম্প থেকে প্রিভেন্ট রাখতে পারি। যেমন আমরা যে সাইকিয়াট্রিক হসপিটাল বা সাইকিয়াট্রিক ক্লিনিক গুলিতে আমরা কিন্তু কোনো বাথরুমে যেটাকে বলে ছিটকিনি বা ইয়ে কিন্তু থাকে না। কেন থাকে না? কারণ ওই যে বাথরুমের দরজা বন্ধ করে কেউ যেন কোনো কিছু এরকম কিছু না করতে পারে। তারপর ওখানে সবসময় সিসিটিভি থাকে। তারপর ওখানে সবসময় সম্ভব হলে লোকজন রাতেও কেউ না কেউ ওটা অবজার্ভ করে যে কেউ ঘুম থেকে উঠে এরকম কোনো কিছু করছে কিনা। হ্যাঁ, বা আমরা ওই যে যতটুকু সম্ভব অ্যাভয়েড করা যায় যাদের এই ধরনের টেন্ডেন্সি, তারপর ওড়না বা এই ধরনের জিনিসগুলি থেকে যেন সে দূরে থাকে, যাতে এই ধরনের কোনো অ্যাটেম্প না নিতে পারে। তো এইভাবে ওটা তাহলে ট্রিটমেন্ট হচ্ছে তাকে হসপিটালাইজেশন। কারণ তাকে, সে যদি ডিপ্রেশনে থাকে তাকে অ্যান্টি ডিপ্রেশন দিতে হবে, কিন্তু ওই ওষুধের কাজ করতে 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 সে কিন্তু আবার অ্যাটেক করতে পারে। এই জন্য তাকে ভর্তি করাটাই একমাত্র চিকিৎসা, যদি এটাকে আমরা রোগ হিসাবে দেখি। কিন্তু এটাকে সমস্যা হিসেবে দেখে সেক্ষেত্রে যে সেলফ প্রিকশন বা সেলফ প্রিভেনশন কি, সেটা আমরা পরে আসবো। জি স্যার, ধন্যবাদ। স্যার, মেডিকেল সেক্টর হচ্ছে সুইসাইডাল টেন্ডেন্সি নিয়ে অনেক ধরনের প্রশ্ন থেকে থাকে, তো সে ধরনের কিছু প্রশ্ন উত্তর আপনার কাছে জানতে চাইবো। সেটা হচ্ছে স্যার, মেডিকেল সেক্টরতে বর্তমানে সুইসাইডাল টেন্ডেন্সি যে রেট বা সুইসাইড রেট দিন দিন কিন্তু বেড়েই চলছে, তো এই ক্ষেত্রে মানে কোন কারণগুলো দায়ী এবং আমরা কি এই টেন্ডেন্সিটা হচ্ছে বন্ধ করতে পারবো কিনা, এবং এক্ষেত্রে স্যার হচ্ছে কারা ভূমিকা রাখতে পারে, বিশেষ করে টিচার হচ্ছে মানে স্টুডেন্টের জন্য কি কি স্টেপ নিতে পারে, এবং যদি কোনো মেডিকেল স্টুডেন্ট চায় যে সে নিজেই এখান থেকে বের করে আনবে নিজেকে, তো সেক্ষেত্রে সে কিভাবে কাজটা করতে পারে? আচ্ছা, গুড। আসলে মেডিকেল প্রফেশনটা, এটা কিন্তু এটাতে অনেক স্ট্রেস বেশি। তো স্ট্রেসফুল যে কোনো সিচুয়েশনে কিন্তু মানুষের সুইসাইডালিটি বেশি। যেমন এটা বলা হয়ে থাকে যে জাপানিজদের ভিতরে সুইসাইডালিটির রেট কেন বেশি, কারণ জাপানিজদের লাইফ অনেক বেশি স্ট্রেসফুল। তাদের প্রতিযোগিতা অনেক বেশি, তাদের চাকরির ক্ষেত্রে থাকে, মানে এত বেশি স্ট্রেস থাকতে যে ওই কারণে তাদের কিন্তু সুইসাইড রেট বেশি থাকে। এবং ওই একই কারণে মেডিকেল স্টুডেন্টদের ভিতরে সুইসাইড রেটটা বেশি, কারণ তাদের স্ট্রেস বেশি। এবং আরেকটা কারণ হচ্ছে যে আমরা জানি, মেডিকেল প্রফেশনের বাইরের কেউ হয়তো এটা অতটা না বুঝতে পারেন, যে আমাদের প্রফেশনটা কিন্তু অনেক কষ্টের। হ্যাঁ, মানে একজন এই যে কষ্ট করে এমবিবিএস পাশ করার পরেই কিন্তু সে সাথে সাথে সে একেবারে বিশাল তার প্রসার বেড়ে যায় না। তো এত বেশি ফ্রাস্ট্রেটিং ফ্যাক্টর। তারপরে মানুষজন তো ডাক্তারদের, এটা তো আমরা জানি, এটা তো আর নতুন কিছু বলার নেই, তাই না? অ্যাটিটিউড কি ডাক্তার দেবে? ডাক্তার মানে হচ্ছে কসাই, তাই না? এটা তো হিউম্যান অ্যাটিটিউড, এটা কি স্যার নিয়ে, এটা আমরা অন্য বিষয়। তো যাই হোক, এত সমস্ত কারণে তাদের ভিতরে ফ্রাস্ট্রেশনের পরিমাণ বেশি। আর এই যে পরীক্ষা পদ্ধতি, যেটা নিয়ে আপনাদেরও একটা একটা মুভমেন্ট, এটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, কারণ এই যে গতানুগতিক যে পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি, এটা আসলেই সঠিক না। ওই যে এক গাদা জিনিস মুখস্থ করা, একদম করে ওই মুখস্থ থাকতে হবে। হ্যাঁ, মুখস্থের ভিতর থেকে আসতে হবে। এটা করে কখনো ভালো কিছু শেখা যায় না। সায়েন্স এটা এটা বলে না, এটা ওই সঠিক ওয়ে না। এটা আমরা পরে কোনো টপিকে আলোচনা করবো, যে মানে প্রপার ওয়ে অফ লার্নিং, মানে আসলে শিক্ষা কি হওয়া উচিত, কেন হওয়া উচিত, সেটার সায়েন্টিফিক এভিডেন্স কি, ব্যাকগ্রাউন্ড কি, এগুলি আমরা ডিটেলস আলাপ করবো অন্য সেশনে। কিন্তু এখানে টিচারদের ভূমিকা তো অবশ্যই আছে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে টিচাররা নিজেরা যদি আগে, সরি, নিজেদেরকে যদি চেঞ্জ না করেন, নিজেদেরকে যদি আপডেট না করেন, তাহলে তো ওনারা বুঝবেন না। তাহলে ওনারা যে যে না, আমরা কি তাহলে কি সবাইকে পাশ করে দিব, সবাইকে পাশ করলে কি সুইসাইড রেট কমবে? এটা কি বলতেছে? মানে তারা তারা আগে এটাকে ডিনাই করবেন, এটাকে রিজেক্ট করবেন। কিন্তু এই জিনিসটাকে যদি না, এটা এই প্রফেশনে বেশি, তাহলে কারণ তো আছে, স্ট্রেস বেশি ওদের। তাহলে এটাকে আমরা কিভাবে মিটিগেট করতে পারি? এভাবে আসলে যাদের মানসিক ভাবে পরিবর্তন করার ইচ্ছা থাকবে তারাই এগিয়ে আসবে, কিন্তু যাদের ভিতরে এই এই চিন্তাটাই নাই,
তাদের কাছ থেকে আমরা তো আশা করতে পারি না যে তারা রাতারাতি সবকিছু চেঞ্জ করবে। তবে এটা ঠিক যে আমরা যদি একজন দুইজন করে চেষ্টা করি, শুরু করি, এটা মুভমেন্টের ভিতরে এটা নিয়ে যাই, মুভমেন্টের মধ্যে দিয়ে, তাহলে মানুষের ভিতরে সচেতনতা বাড়বে। সচেতনতা বাড়লে তখন যারা দায়িত্বশীল আছে তাদের ভিতরেও চিন্তা ভাবনার পরিবর্তন আসতে পারে বলে আমরা আশা করতে পারি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। তো স্যার, আমাদের লাইফটা হচ্ছে সবসময় একভাবে চলবে না, মানে এক অবস্থানেও থাকবে না, হচ্ছে আমাদের লাইফে তো আপস এন্ড ডাউন থাকবেই। তো আমাদের তো দরকার এটা, কারণ হচ্ছে মানে সুখ দুঃখ আনন্দ পরাজয় সবকিছু অনুভব করতে গেলে তো আমাদের হচ্ছে এটা থাকতেই হবে। আর কিন্তু অনেকে চিন্তা করে যে না, আমার লাইফ স্মুথ ভাবে চলতে হবে, সবসময় এটাই চলতে হবে, আবার হচ্ছে আমাকে সবকিছুই পেতে হবে, সবসময় লাইফে এনজয়েবল হতে হবে, এরকম চিন্তা করে। তো আবার চিন্তা করে এটা যে হচ্ছে আমাকে সবকিছুই পাবো, সে কেন পেলো আমি কেন পেলাম না, এরকম চিন্তা করে, নিজেকে কম্পেয়ার করে। তো এক্ষেত্রে এই ধারণা থেকে বের হয়ে আসা কি সম্ভব এবং কিভাবে সম্ভব? হ্যাঁ, এক্ষেত্রে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে বের হয়ে আসা সম্ভব। কাদের জন্য সম্ভব? যদি বের হয়ে আসার কারো ইচ্ছা থাকে। এটা অনেকটা যে হিপনোসিসের মতন, বলা হয় না যে হিপনোসিস কাজ করে কাদের ক্ষেত্রে? কারো যদি হিপনোসিস হওয়ার ইচ্ছা থাকে তখনই তার ভিতরে এটা কাজ করে। আমি কয়েকদিন আগে একটা নেটফ্লিক্স একটা মুভি দেখছিলাম, হিপনোটিক্স। হ্যাঁ, খুব সুন্দর, মানে একটা সাইকোলজিক্যাল একটা থ্রিলার। সেটা হচ্ছে একজন ডাক্তার সাহেব, সরি উনি একজন একজন সাইকোলজিস্ট, তো সে এরকম হিপনোসিস করে করে মানুষকে মেরে ফেলে বা এরকম, মানে এই টাইপের একটা মানে ব্যাড একটা তার একটা রোল। যাই হোক, তো হিপনোসিসের ব্যাপারে আমি যেটা বললাম এটা কিন্তু সঠিক যে আমি যদি সম্মোহিত হতে চাই তাহলে আমাকে কেউ সম্মোহিত করতে পারবে। হ্যাঁ, এখন কেউ যদি আমাকে আমার বিশ্বাস আমার অর্জন করে যদি আমাকে ভুল আমাকে ক্ষতি করার জন্য করে সেটা ভিন্ন কথা, কিন্তু আমি জেনে বুঝে আমার ক্ষতি হতে যাচ্ছে জানলে কিন্তু আমি কখনো হিপনোটাইজ নিজেকে হতে দিব না। ঠিক সেই একই রকম ভাবে কম্পারিজন বা এই যে কাউন্সিলিং এর ব্যাপারটা আমি বলি যে কেউ যদি কাউন্সিলিং নিজের যদি চায় যে আমার ভিতরে এই চিন্তাটা আসে, এটা থেকে আমি, এই চিন্তাটা আমার জন্য তো বিরক্তিকর, এটা আমি চাই না, এটা থেকে বের হওয়ার কোনো ওয়ে আছে কিনা। কারণ যদি এরকম একটা ওয়ে আউট চিন্তা আসে তখনই কিন্তু সে একটা সিক করবে যে আমি কোনো একটা সমাধান একটা চাচ্ছি। আর যদি কেউ যদি মনে করে না আমি তো এটা 100% সঠিক, আমাকে কেউ যদি বলে যে তোমার এই চিন্তাটা সঠিক না, তুমি কেবল কম্পেয়ার করছো। কম্পেয়ার মানে এটা তো সত্য, কি আমি আমি তো কোনো কম্পেয়ার করতেছি না। হ্যাঁ, আসলে তো পরে অন্যরা আমার আমার চেয়ে যোগ্যতা কম, তারপর তারপর তারা এই পাচ্ছে এটা এটা করতেছে, আমি তো পারতেছি না। হ্যাঁ, এখানে কম্পারিজনে কি হলো? তারপরে বুঝতে পারি আমার ইনসাইট নেই, তাহলে আমি যদি নিজের পরিবর্তন না চাই তাহলে কিন্তু অন্য কেউ পারবে না আমাকে পরিবর্তিত করতে। তাহলে নিজের চাইতে হবে, নিজের ভিতর যার ইচ্ছা আছে সে বের হতে পারবে, তারপরটা সম্ভব। জি স্যার, ধন্যবাদ। তো স্যার, এটা বলা হয় যে যারা যারা হচ্ছে অনেক বেশি ফেমাস পারসন পারসন আর কি, যারা সাকসেসফুল ট্যালেন্টেড, তাদের মধ্যে এই সুইসাইডাল টেন্ডেন্সিটা বেশি, কিন্তু কেন? আসলে ট্যালেন্টেড পার্সনদের ভিতরে সুইসাইডালটা বেশি, এটা কিন্তু ওইভাবে বলাটা ঠিক না। কারণ বেশি মনে হয় কেন, কারণ তারা হাইলাইটেড হয় বেশি। হ্যাঁ, একজন সেলিব্রিটি সুইসাইড করলে সেটা, এটা স্বভাবতই তাই না, এটা তো বেশি প্রচারণা পাবে তখন। আমাদের কাছে মনে হতে পারে যে সেলিব্রিটির ভিতরে এটা সম্ভাবনা বেশি, কিন্তু আসলে সেলিব্রিটি হওয়ার সাথে সুইসাইডালিটির সম্পর্ক নেই, বা বিখ্যাত হওয়ার সাথে খ্যাতিমান হওয়ার সাথে। তবে আমরা যদি এটা চিন্তা করি যে যারা অনেক মেধাবী, হ্যাঁ, তাদের ভিতরে অনেক সময় বাইপোলার টেন্ডেন্সি থাকে, বাইপোলার মুড ডিসঅর্ডার বা তাদের হাইপোম্যানিয়া একটা অবস্থা থাকে। তো ওই হাইপোম্যানিয়া যেটা আমরা খানিকক্ষণ আগে আলাপ করেছিলাম যে কিছু কিছু সাইকিয়াট্রিক সমস্যা থাকলে তাদের সুইসাইডালিটি বেশি থাকে। তো হাইপোম্যানিয়া বা ম্যানিয়া, এই ধরনের অনেক প্রতিভাবান ব্যক্তি, যেমন আমরা নাম শুনেছি যে ভিনসেন্ট ভ্যান গগ। হ্যাঁ, এই যে যার কিছু অনেক বিখ্যাত বিখ্যাত ছবি আছে, যে দ্য স্টারি স্টারি নাইট গানও আছে তার একটা ইয়ে নিয়ে। তো এখন সে ভ্যান গগ ডাচ একজন চিত্রশিল্পী। তো উনি কিন্তু বাইপোলার মুড ডিসঅর্ডারের রোগী ছিলেন, অর্থাৎ কখনো উনি খুব ম্যানিক অবস্থায় থাকতেন অত্যন্ত, তখন নিজেকে অনেক বড় মনে করতেন, অনেক ঘুম মানে প্রচুর পরিশ্রম করতেন, প্রচুর আঁকতেন। আবার একটা পর্যায়ে উনি খুব ডিপ্রেশনে চলে যেতেন। তো এই ডিপ্রেশনের পর্যায়ে গিয়ে তখন অনেকে বাইপোলার মুড ডিসঅর্ডারে অনেকে সুইসাইড করতে পারে। তো অনেক সেলিব্রিটিদের ভিতরে এই যে কিছুটা মুডের প্রবলেম আছে, কিন্তু যেহেতু তারা সেলিব্রিটি এই জন্য এটা নিয়ে কেউ ঘাটাঘাটি করে না। হ্যাঁ, যে কারণ সে তো প্রোডাক্টিভিটি তার বেশি, প্রোডাক্টিভিটি বেশি যাতে তখন এগুলি মানুষ অনেক কিছুই আহ তখন কনসিডার করে। তো এটা একটা কারণ থাকতে পারে। তারপর পার্সোনালিটি কিছু সমস্যা থাকতে পারে অনেকের ভিতরে।
যে ওই যে যে ধরনের মানুষ কেবল অন্যদেরকে দোষী মনে করে, যে না মানে অন্যরাই আর কি খারাপ, হ্যাঁ আমি আমি ভালো অন্যরা খারাপ, তো তখন এত এত সবসময় যে না মানুষের কাছ থেকে এত আমি কষ্ট পাচ্ছি না, তাহলে আমি জীবনটা রাখবো না, ওদের একটা শিক্ষা পাওয়া উচিত। এই টেন্ডেন্সি যদি সেলিব্রিটির অনেকের মধ্যে এটা থাকে, কারণ সেলিব্রিটিরা আপনারা তো জানেন, বিশেষ করে যারা শোবিজে আছে তাদের কিন্তু এই যে পার্সোনালিটির কিছু তাদের মানে এটাকে আমি আসলে সমস্যা বলতে রাজি না, যদিও আমাদের বইয়ের ভাষার সমস্যা বলে আমি বলবো এটা ভেরিয়েশন। ওই ভেরিয়েশনের কারণে তাদের কিন্তু তারা একমুখী সংসার জীবন তাদের কিন্তু খুব কম হয়, তাই না? যে সিনেমার জগতের নায়ক নায়িকা তাদের কাছে বিয়ে বেশি দিন টিকে না। এলিজাবেথ টেলরের কথা আমরা জানি, যে এরকম অনেকেই আছে। এখন তাহলে তাদের ভিতরে ওই যে বেশি দিন তারা আবেগটা খুব ক্ষণস্থায়ী, আবেগটা পরিবর্তনশীল, তাদের ক্ষেত্রে এটা রিস্ক বেশি। তাহলে সে তারা সেলিব্রিটি হওয়ার সম্ভাবনাও বেশি, কারণ তারা অত্যন্ত মেধাবী, সুতরাং তাদের ক্ষেত্রে সুইসাইডাল রেট বেশি। আবার খুব যারা ইন্টেলিজেন্ট, হাইয়ার ইন্টেলিজেন্ট, তাদের ভিতরে কিন্তু আপনার সুইসাইডাল রেট বেশি হতে পারে। এই কারণে সেলিব্রিটিরা ইন্টেলিজেন্স লেভেল বেশি, এই কারণে এটা কোরিলেশন হতে পারে, এটা কোরিলেশন থাকতে পারে। আর একটু আগে যেটা আপনি বলছিলেন খানিকক্ষণ আগে, যে রাত জাগার ব্যাপারটা, সেটা হচ্ছে যে মানুষের আসলে দুই ধরনের, যারা একটা নাইট আউল প্রকৃতির, যারা যারা রাত জাগতে পছন্দ করে, আর যারা হচ্ছে আর্লি বার্ড, তাড়াতাড়ি ঘুমাবে ভোরে উঠবে। এখন আর্লি বার্ডদের ভিতরে তারা কিন্তু আপনার গড়পড়তা অধিকাংশ মানুষই আর্লি বার্ড প্রকৃতির, হ্যাঁ অর্থাৎ তারা স্বাভাবিক জীবন যাপন করবে, এবং তাদের ভিতরে সুইসাইডালিটি টেন্ডেন্সি আসবে কিরকম ভাবে? তারা যদি ডিপ্রেশনে পড়ে, কোনো কারণ থাকে, তারা সুইসাইড করতে পারে। যেমন গ্রামের কৃষক, সে কিন্তু রাতে 8টা 7টা 8টার মধ্যে ঘুমায় পড়ে, ভোরে উঠে সেও কিন্তু সুইসাইড করতে পারে। তাহলে তার এই সুইসাইডের কারণ কিন্তু তার শিক্ষা না, যে বা তার এই আহ, মানে প্রকৃতিটা না, মূলত হচ্ছে তার অর্থনৈতিক একটা এমন একটা বিপর্যয়ের ভিতরে সে আছে, এটা থেকে বেরোনোর পথ না পেয়ে সে এত সুইসাইড করতে পারে। আর যে নাইট আউল, তার সুইসাইডালিটির কারণ বেশি হতে পারে, কারণ তার ভিতর ইন্টেলিজেন্স লেভেল বেশি, এবং বেশি ইন্টেলিজেন্স মানুষরা কিন্তু আবার আপনার এটা এটা কিন্তু কন্ট্রাডিক্টিং। আমরা ইন্টেলিজেন্স নিয়ে পরে একটা কোনো সেশনে আলাপ করবো, ভেরি মাচ ইন্টারেস্টিং একটা টপিক। তাদের কাছে কিন্তু তারা কিন্তু আসলে প্রকৃতিতে অত বেশি ফেভার্ড না। কারণ প্রকৃতির ধর্ম কি, প্রকৃতি কি চায়, যে প্রজাতি বা যে একটা স্পেসিমেন সে তার বংশ বৃদ্ধি করতে বেশি পারঙ্গম, প্রকৃতি তাকে প্রমোট করে। কারণ প্রকৃতির নিয়ম হচ্ছে যে বংশ বৃদ্ধি করা। এখন বেশি ইন্টেলিজেন্স মানুষই কিন্তু বাচ্চা কাচ্চা কম হয়। তো তারা তারা কিন্তু প্রকৃতির যে জিন পরিবহনের ক্ষেত্রে অতটা তারা খুব ভালো ক্যারিয়ার না, এই কারণে প্রকৃতি তাদের প্রতি অত সদয় হয় না। এই জন্য ইন্টেলিজেন্স মানুষদের, বেশি ইন্টেলিজেন্স যারা, তাদের কষ্ট বেশি, তাদের অনেক বেশি রকম স্ট্রেস বেশি, রিস্ক বেশি, তাদের সুইসাইডালিটিও তাদের ভিতরেই কিন্তু বেশি থাকে। আর যাদের ইন্টেলিজেন্স লেভেল খুব অ্যাভারেজ, তাদের ক্ষেত্রে যে ডিপ্রেশনের কারণে সাধারণত সুইসাইডালিটি কম মানে বেশি হয়। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। তো স্যার, যাদের যখন কারো মাথায় এই সুইসাইডাল থট গুলো আসা শুরু করে, তখন সেই মুহূর্তে সে কিভাবে এই বিষয়গুলোর সাথে ডিল করবে? আচ্ছা, আমার ভিতরে যদি থট আসা শুরু করে, তখন কিন্তু আসলে ডিল করে আমি কোনো লাভ নেই। কারণ ততক্ষণে আমার সেই যে সকালের অবস্থা চলে আসছে, যে স্নুজ স্নুজ বাটনে, হ্যাঁ যে না আমি আরো ঘুমাবো। তাহলে আমাকে করতে হবে কি, আমি যখন রাতের বেলায় সংকল্প ছিল আমার, তখন আমাকে কিছু করতে হবে। আমাকে পরে ওই সময় ঢুকে গেলে তখন কিন্তু আমি পারবো না। আপনি এই জিনিসটা একটা সুন্দর একটা উদাহরণ আছে সাইকোলজিতে, এটাকে বলে ইডিপাস প্যাক্ট, বা এরকম একটা মানে আমরা যে ইডিপাস, সরি, যে আপনার ওই যে গ্রিক যে একজন খুব বিখ্যাত বীর আছেন, ওনার নাম হচ্ছে আহ, অডি অডি ইলিয়াড অডিসি, হ্যাঁ মানে অডিসিয়াস বা এরকম একজন নাম আছেন। তো ওনার অরফিউস আরেকটা তার নাম। এখন ওই গ্রিক দেবতা বা একজন বীর, এই যে যিনি কিনা ট্রয় নগরী জয় করেছিলেন, হ্যাঁ। তো উনি ট্রয় জয় করার পর যখন উনি দেশে ফিরছিলেন জাহাজে করে, তখন ওনার কাছে দ্বীপ, একটা সাইরেনের একটা দ্বীপ আছে। তো এই দ্বীপটার বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে এক ধরনের প্রাণী থাকে, মহিলা মানে মেয়ে আকৃতির, তো তারা এত সুন্দর গান গায়, তাদের ওই গান শুনলে পর মানুষজন পাগল হয়ে ওইদিকে জাহাজ নিয়ে যায়, এবং ওখানে ডুবো পাথরে জাহাজ ভেঙে চুরমার হয়ে যায়। এখন উনি চাইলেন যে আমি সাইরেনের গান শুনবো, এই পর্যন্ত কেউ গান শুনে জীবিত ফিরতে পারে না, আমি কিভাবে ফিরতে পারি? তখন উনি বললেন জাহাজে ওনার লোকদেরকে, শুনো,
তোমরা আমাকে জাহাজের উপরে যে মাস্ট, যেখানে ওই ওই উপরে যে মানে ওই যেখানে পালের ওই যে ইয়েটা শক্ত যে খুঁটিটা, ওখানে আমাকে বেঁধে রাখবে। বেঁধে রাখবে কেন বেঁধে রাখবে? কারণ আহ আহ, আমি যখন গান শুনতে পাবো তখন আমি চেষ্টা করবো, আমি তখন তোমাদেরকে বাধ্য করবো যে ওই জাহাজটা ওইদিকে নিয়ে যেতে, কিন্তু সেটা যেন আমি না করতে পারি এই জন্য আমাকে বেঁধে রাখবে। আর তোমরা সবাই তোমাদের কান বন্ধ রাখবে, কারণ তোমাদের কান খোলা থাকলে তো তোমরা জাহাজ নিয়ে ওখানে যাবে। সুতরাং আমি যেন তোমাদেরকে জোর করতে না পারি এই জন্য আমাকে বেঁধে রাখবে, আবার তোমরা যেন ওদিকে না যাও সেজন্য তোমাদের কান আটকে রাখবে। তো এইভাবে করে উনি সে গানও শুনলেন, এবং গান শোনার সময় সে যতই ওদেরকে চিৎকার করছে, এই তোমরা ওইদিকে জাহাজ নাও, জাহাজ ঘোরা, জাহাজের, কিন্তু যেহেতু তাদের কান আটকানো তারা তো আর শুনতে পাচ্ছে না, এই জন্য তারা ওই কাজ দিয়ে তারা নির্দিষ্ট রুট হয়ে আগের রুটে আবার আস্তে আস্তে দিক থেকে দূরে সরে গেল। তো এই ধরনের আমরা প্যাক্ট নিতে পারি। যখন সমস্যাটা যদি চলে আসে তখন কিন্তু করার থাকবে না, তাহলে আমি আগে থেকে আবার প্রিভেন্টিভ কিছু ওয়ে নিতে পারি। সেই ওয়েটা কিন্তু আসলে খুব ইউনিক ওয়ে হতে হবে, যেটা আমি লাস্টে আলাপ করবো। এটা কিন্তু গতানুগতিক আমি এক গাদা বইয়ের জিনিস পড়লাম বা এক গাদা এই যে সায়েন্স এটা বলতেছে এইভাবে এইভাবে আমরা থেকে দূরে থাকতে পারি, এগুলি করে কোনো লাভ হবে না। সত্যি কথা লাভ হবে না। কেন লাভ হবে না সেটাও আমি বলবো, মানে খুব রিজনেবল, খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলবো। জি স্যার, অসংখ্য ধন্যবাদ গল্পের মাধ্যমে এত সুন্দর করে বিষয়টা ক্লিয়ার করার জন্য। তো স্যার, যারা হচ্ছে এই সুইসাইড প্রিভেনশনের ক্ষেত্রে সোশ্যাল স্টিগমা কিভাবে দূর করা যায় এবং কিভাবে একজন মানুষকে হচ্ছে হেল্পের জন্য সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্টের হচ্ছে কাছে যাওয়ার জন্য অনুপ্রাণিত করা যায়, এবং মেন্টাল হেলথ নিয়েও ফিজিক্যাল হেলথের সমপরিমাণে সচেতন করা যায়। এই স্টিগমা দূর করার দায়িত্ব প্রত্যেকের, আমার, আপনার, সবার। শুরু করতে হবে নিজেকে দিয়ে, আমার নিজেকে দিয়ে। প্রতিটা মানুষের ভিতরে এটাই চিন্তা থাকতে হবে যে স্টিগমা দূর করতে হবে, আমাকে দিয়ে আগে শুরু করতে হবে। আমি যদি শুরু না করি এটা আমি আশা করতে পারি না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের ব্রেন এভাবে কাজ করে যে সাধারণত যে ওই বালিশ বা মিউজিক্যাল চেয়ারের মতন, এটা তো এর দায়িত্ব, এটা তো সরকারের দায়িত্ব ছিল, এটা তো অমুকের দায়িত্ব ছিল। আমি আমার নিজের দায়িত্ব আগে, স্টিগমা ডিস্টিগমাইজেশনের দায়িত্ব আমার নিজের, আমার নিজের জীবনের মাধ্যমে। সেটা কি, সেটাও আমার শেষের অংশের মধ্যে থাকবে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। তারপর স্যার শেষ প্রশ্নটি করতে চাচ্ছি, তারপরে হচ্ছে আমরা আপনার ভিডিওটি হ্যাঁ, দেখবো। গুড। তো স্যার হচ্ছে আমরা আমাদের জীবনকে কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি এবং ভালো থাকতে পারি, মানে নিজ অবস্থান থেকে, এবং কিভাবে সবকিছুর সাথে সাহসীভাবে সহিত হচ্ছে মানিয়ে নিতে পারি এবং সমস্যার সমাধান করতে পারি, এই বিষয়ে আপনার মহামূল্যবান বক্তব্য এবং উপদেশ চাচ্ছি। আচ্ছা, মহামূল্যবান কিছুই না, খুব সিম্পল জিনিস। সিম্পল জিনিসটা হচ্ছে যে আমি যেটা সবসময় মনে করি যে বোকার স্বর্গ কে চায়? আপনি চাইবেন? চাইবেন না, আমিও চাইবো না। বোকার স্বর্গের গল্পটা তো আমরা সবাই জানি, তাই না? বা অনেকে হয়তো নাও জানতে পারি, আমরা এটাকে শুধু হয়তো ওই যে বাগধারা হিসেবে শুনেছি, বোকার স্বর্গে বাস করা, হ্যাঁ, তার মানে একটা কাল্পনিক সুখের জগতে বাস করা। সে গল্পটা হচ্ছে এরকম, আমি খুব সংক্ষেপে বলি যে এক খুব গ্রামের একজন উচ্চবিত্ত কৃষক, ওনার আপনার তার একটা ছেলে, তো সেই ছেলেটা অত্যন্ত অলস প্রকৃতির, সে সারাক্ষণ চায় যে সে আরামায়েশে থাকবে, কাজ করতে সে চায় না। হ্যাঁ, এখন এখন তার বাবা একজন গ্রামের খুব একজন লার্নেড পার্সনের কাছে গিয়েছেন যে আমার ছেলেটাকে কি করা যায়, ও তো কিছুই শুনে না। তখন উনি একটা বুদ্ধি শিখালেন, সেই বুদ্ধি অনুযায়ী কি করা হলো যে বাবা ছেলের অগোচরে একটা ঘর বানালেন, এবং ঘরের ভিতরে অত্যন্ত সুন্দর বিলাসবহুল জিনিসপত্র দিয়ে সাজাটা দিয়ে তারপর ছেলেকে একদিন ঘুমের ভিতরে ওই ঘরের ভিতরে ট্রান্সফার করা হইলো। তা সে ছেলে সকালবেলায় উঠে দেখে, আরে বাবা, আমি কোথায় এত এত চারিদিকে সুন্দর, চারিদিকে অনেক খাবার দাবার সব ভরপুর। এখন সে চিন্তা করতে করতে তখন একজন ভৃত্য, নতুন একজন, সে আবার অন্যরকম একটা ড্রেস চেঞ্জ করে বসে যে যে হুজুর, আপনি আসলে মারা গিয়েছেন, আপনি এখন স্বর্গে আছেন। বলছে, তাই স্বর্গে আছি? যে হ্যাঁ, আপনি স্বর্গে আছেন, আপনার খাওয়া দাওয়া কোনো নিয়ে কোনো চিন্তা নেই, আপনি এখানেই থাকবেন, আপনি যা চান সবই পাবেন, কিন্তু এখানে এই এই ঘরের ভিতরে থাকবেন, আপনার অন্য কোথাও কোনো কিচ্ছু, যেটা আপনি যেটা চাইবেন সেটাই আপনি পাবেন। তো সে দেখা যাচ্ছে যা চাচ্ছে সব পাচ্ছে, কিন্তু আস্তে আস্তে তার ভিতরে এই এত সুখ, তার ভিতরে বোরিং লাগা শুরু করলো। সে হলো যে আমি এভাবে স্বর্গে এইভাবে আর কত থাকবো। তো শেষে সে তাকে বোঝানো হলো যে আচ্ছা, তাহলে এটা তুমি যদি ফেরত যেতে চাও তাহলে তোমাকে স্বাভাবিক, এবং তখন সে রিয়েলাইজ করতে পারলো। তো আমাদের জীবনটা ঠিক তাই। আমরা যদি আমরা কি শিখে আসি? আমরা শিখে আসি না যে জীবনে এই যে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য লাগবে, সিকিউরিটি লাগবে, সোশ্যাল সিকিউরিটি,
ফিনান্সিয়াল সিকিউরিটি, স্টেবিলিটি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি আমরা কত কিছু শিখে এসেছি। কিন্তু এইটুকু কি আমরা চিন্তা করি যে এটা কিন্তু সেই বোকার স্বর্গের সমতুল্য? আমরা যে যে নিশ্চিত জীবন চাই, এটা তো সেই বোকার স্বর্গটা। ওই স্বর্গের আসলে কোনো অস্তিত্ব নেই। একমাত্র বোকা মানুষরাই এরকম স্বর্গে থাকতে পারে বা এটার কথা চিন্তা করতে পারে। লাইফ হচ্ছে এরকম। আমি যেরকম, এটা আপনিও বলেছেন যে আসলে উত্থান পতন এটাই স্বাভাবিক, এটা না হওয়াটাই অস্বাভাবিক। কিন্তু এই জিনিসটা তো সবাই আসলে ওইভাবে বুঝবে না। এটার জন্য যে পরিমাণ ইন্টেলেকচুয়াল লেভেল থাকার দরকার, সেই লেভেলটা সবার নাই। এটাতে দোষের কিছু নাই, এটাই হিউম্যান বিং আমরা। তাহলে সবাই এটা বুঝবে না, কিন্তু আমরা এবং অন্যদিকে বোঝানোর চেষ্টা করারও দরকার। তাহলে কিন্তু আবার কোশ্চেন আসবে যে তার মানে কি তুমি বলতে চাচ্ছ যে আমরা কেউ ক্যারিয়ারের পিছনে যাব না, আমরা কেউ কোনো কিছু চেষ্টা করবো না, নিশ্চেষ্ট বসে থাকবে? তাহলে মুখে কে ভাত দিবে? আসলে আমাদের কোনো কিছু করার দরকার নেই, আসলে দরকার নেই, কারণ ন্যাচারালি যেটা হওয়ার সেটাই হবে। আমি কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, ন্যাচারাল কোর্সকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যাই হোক না কেন, আগামীকাল কি হবে আমি জানি না, আমি 5 মিনিট পর মারা যেতে পারি, আমার সন্তান, আমার স্ত্রী, আমার আপনজনরা মারা যেতে পারে, আরো খারাপ কিছু ঘটতে পারে। আই ডোন্ট নো, আমি জানি না, কিন্তু যদি হয়, হতেই পারে, স্ট্যাটিস্টিক্যালি সবকিছু, অনেক কিছু হতে পারে। আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। হ্যাঁ, তাহলে সবকিছুর জন্য নিজেকে প্রস্তুত রাখা, যাই হোক না কেন, যাই হোক না কেন, এভরিথিং ইজ ওকে। তাহলে অ্যাকসেপ্টেবিলিটি, আমাকে সবকিছুর জন্য প্রস্তুত থাকা। যেমন ধর্ম এটা আছে, তাই না, যে প্রতি মুহূর্তে মৃত্যুকে স্মরণ করার কথা বলা হয়। দ্যাটস ট্রু। মানে এটা শুধু আমি যে রিলিজিয়াস কারণে বলছি তা না, আসলে মানে মৃত্যু কেন, তার চাইতে মৃত্যু হলে তো আমি বেঁচে গেলাম, কিন্তু তার চাইতে খারাপ, আমি বিকলাঙ্গ হয়ে সারা জীবন বাঁচতে পারি, আমার সন্তান আমার চোখের সামনে মারা যেতে পারে, কত কিছুই না হতে পারে, তাই না? তাহলে এই সমস্ত জিনিসও যদি হয়, সেটাও আমাকে অ্যাকসেপ্ট করার মতন আমাকে মেন্টালিটি তৈরি রাখতে হবে। কিন্তু আসলে উপদেশ দিয়ে কোনো লাভ নেই। উপদেশটা হচ্ছে বোকার মতন, দৃষ্টান্ত, উদাহরণ, এক্সাম্পল। সে এক্সাম্পল গুলো আমি এই ভিডিওর পরে আমি কিছু জিনিস বলবো, খুব বেশি সময় নেবো না, কিন্তু তাতে এক্সাম্পল গুলো সব উঠে আসবে। এবং আমি মনে করি সেখানে আসলে শিখানোর আপনার সার্থকতা। কারণ আমি শিক্ষা বইয়ের কথা বা আমি জ্ঞানের কথা বললাম, আমি আমার নিজের জীবনের কথা যখন উদাহরণ দিয়ে না বলবো, তখন ওই শিক্ষা কোনো কাজে আসবে না। জি স্যার, অসংখ্য ধন্যবাদ, কথাগুলো অনেক সুন্দর ছিল আসলে স্যার। যে যে বিষয়গুলো আমরা পরিবর্তন করতে পারবো না সেগুলো আমাদেরকে একসেপ্ট করে নেয় ভালো, আর যেগুলো পারবো সেগুলো তো আমরা পরিবর্তনের চেষ্টা করব, থেমে থাকবো না কখনো। তো স্যার, এবার হচ্ছে আমরা আপনার ভিডিওটি দেখতে পারি। জি জি, শিওর। আচ্ছা, এখানে শেয়ারিংটা কোথায়? মোড়ের ভিতরে, তাই না? না না, পেয়েছি, শেয়ার স্ক্রিন। শেয়ার স্ক্রিন। আচ্ছা, আপনারা কি এখন আবার এখানে দেখতে পাচ্ছেন শেয়ার স্ক্রিন? জি স্যার। এখন দেখতে পাচ্ছেন ইউটিউব? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, গুড গুড। তাহলে এখানে যে ভিডিওটা, এটা কিন্তু আমার আমার ছবি দেখা যাচ্ছে, এটা 2015 সালে। এখানে ছোট্ট একটা ইন্টারভিউ আছে, এটা আমি জাস্ট একটু দেখাই, আপনি এটা সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা আমাকে বলেন, হ্যাঁ? জি স্যার, অবশ্যই। তখন তো আমি বেশ কনফিডেন্ট। শোনা যাচ্ছে সাউন্ড? শোনা যাচ্ছে, কিন্তু স্যার একটু স্পষ্ট কম স্যার, আর একটু লাউড করা গেলে ভালো হতো। আচ্ছা। তখন তো আমি বেশ কনফিডেন্ট যে আমি অবশ্যই আত্মহত্যা করব। করার সময় পরিবারের সদস্যদের সাথে দ্বিমতের জেরে বিষণ্ণতায় এক পর্যায়ে সিদ্ধান্ত নেন ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা। যথারীতি মৃত্যুবরণের চেষ্টা। যে ব্যক্তিটি আত্মহত্যার দিকে যায়, যখন যায় তখন কিন্তু সে জানে না যে এই কাজটা করার কোনো প্রয়োজন নেই। বেঁচে যাওয়াটা তো আমার কাছে আমার একটা মিরাকল ছিল। যখন দেখলাম যে আই জাস্ট সারভাইভ, তখন জীবনকে আবার উৎসাহ দেখা শুরু করলাম। আচ্ছা, আপনাকে কিছুটা বুঝেছেন? স্যার, কথাগুলো একটু কম বোঝা গিয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আমি তাহলে লিঙ্কটা শেয়ার করি। এখানে এখানে তো চ্যাটে শেয়ারিং এর অপশন আছে, তাহলে এটা আপনারা দেখে নিতে পারবেন, যারা ইন্টারেস্টেড তারা দেখে নেবেন। হ্যাঁ, এটা এখনই দেখাটা জরুরি না, কিন্তু
পরে দেখে নিলেও হবে। গিয়েছে না একটা লিংক মনে হয়? আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা, এখন আমি তাহলে এটা এটা নিয়ে আলাপ করি। এটা আসলে আমার নিজের জীবনে সুইসাইডাল অ্যাটেম্প ছিল। আমি এইটার মাধ্যমে কিন্তু অনেক অ্যান্সার চলে আসবে, অনেক কিছু যেগুলো আমি পরে আলাপের কথা বলেছিলাম। এই যে একটা হচ্ছে যেটা আপনারা আমরা লেটেস্ট আলোচনা করেছি, ডিস্টিগমাটাইজেশন। তাহলে ডিস্টিগমাটাইজেশন আমাকে নিজেকে দিয়ে শুরু করতে হবে। শুধু ডিস্টিগমাটাইজেশন করলে হবে না, ডিস্টিগমাটাইজেশন করলে হবে না, সেটার সাথে আমার নিজের চিন্তা ভাবনার কি কি পরিবর্তন সেগুলিও কিন্তু আমাকে জানতে হবে, বুঝতে হবে, এবং এটাকে ডিসেমিনেট করতে হবে, শেয়ার করতে হবে। এই যে আমি একটা কথা প্রথম দিকে বলে আসছি না, যে এটা প্রিভেনশনের কোনো ওয়ে আছে কিনা। আমি যেটা বলেছি যে নিশ্চিত ফুল প্রুফ কোনো ওয়ে নাই, কিন্তু আমি এটা রিস্ক কমানোর চেষ্টা করতে পারি। কিভাবে করতে পারি? তার একটা এবং একটাই ওয়ে হচ্ছে ডিসেমিনেশনের মাধ্যমে। কিভাবে ডিসেমিনেশন? আমি যখন সুইসাইডাল টেন্ডেন্সি থাকবে আমার ভিতরে, তখন কিন্তু আমি এটা কাউকে বলতে পারবো না। অনেকে বলবে কিন্তু আমি হয়তো বলবো না। তাহলে এখন আমার ভিতরে নেই টেন্ডেন্সি, এখন আমি যত বেশি মানুষকে ডিসেমিনেট করতে পারবো, জানাতে পারবো আমার ভিতরে কিভাবে চিন্তা হয়, এগুলি কি হয়, এটাই আমার কিছুটা হলেও সে রক্ষা কবচ হিসাবে কাজ করতে পারে। আমি নিশ্চিত নই, কিন্তু কিছুটা কাজ করতে পারে। এখন এখানে যে ঘটনাটা আছে ইউটিউবের ওই যে ছোট্ট ভিডিওটা, সেটা হচ্ছে যে আমি 2003-এ আমার এরকম একটা সুইসাইডাল অ্যাটেম্প ছিল। আমি অনেকগুলি ঘুমের ওষুধ 230টা যে ডায়াজিপাম খেয়ে সুইসাইডের চেষ্টা করি। তারপরে যাই বেঁচে যাই, বেঁচে না গেলে তো এখানে আজকে থাকতাম না। এখন পরবর্তীতে 2015 সালে তখন আমাকে আমি একজন সাংবাদিক, উনি আমাকে বলেছিলেন যে যে কোনো সাইকিয়াট্রিক পেশেন্ট আপনার ক্লিনিকে যদি থাকে যে কিনা সুইসাইডাল অ্যাটেম্প্ট আছে, তাহলে তার আমরা একটা সাক্ষাৎকার নিব, তার চেহারা দেখাবো, না অসুবিধা নাই। তাই আমি বললাম যে আমার নিজেরই তো আছে, তো আমার চেহারা দেখালেও সমস্যা নেই, বরং আরো দেখান, তাহলে মানুষের স্টিগমা কাটতে এটা হেল্প করতে পারে। তো তখন আমি ওনাকে সাক্ষাৎকারটা দিয়েছিলাম, যদিও এখানে ওনারা কিন্তু লিখেছে শুধু ডাক্তার, এখানে সাইকিয়াট্রিস্ট লেখেননি। এটাও কিছুটা ওনাদের স্টিগমা, হয়তো তখন না সাইকিয়াট্রিস্ট দিলে লোকজন মা ভাবে পাগলের ডাক্তার পাগল, এই জন্য এটা হয়তো তার তার রোগীরা বোধহয় স্বাচ্ছন্দ্য ফিল করবে না, এই জন্য তারা হয়তো, আমি জানি না কেন। এনিওয়ে, আমি এখানে আরো ডিটেলস আরো আরো মানে ইম্পর্টেন্ট আলাপ কিন্তু পরের আলাপ, ওইটা কিন্তু কোনো ব্যাপার না। ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে আমি ওই সাক্ষাৎকারে কিন্তু এটাও বলেছি যে ওই ব্যক্তিটি আসলে যখন সে আত্মহত্যা করে তখন কিন্তু তার না করলেও চলতো, এই ধরনের একটা কথা বলেছি। কিন্তু ওটা যখন আমি বলছিলাম তখনই কিন্তু আমার মনের ভিতরে এটা ছিল যে এটা তো বলতেছি, এটা আসলে বলতে হয় তাই বলতেছি। মানে আমি কথাটা কিন্তু নিজেও বিশ্বাস করতাম না, করিনি। কিন্তু ওই সময় সাক্ষাৎকার সাক্ষাৎকারে বলছি এটাই বলতে হবে, যে পজিটিভ কিছু তো বলতে হবে, এই জন্য পজিটিভ কথাটা বললাম। এখন এটা কেন বললাম, তার ফল কি সেটা আমি পরে বলতেছি, যেটা আমি অন্য কাউকে কখনো আগে শেয়ার করিনি। কিন্তু আরেকটা জিনিস আমি সেই আগের ব্যাকগ্রাউন্ডটা আমি একটু বলে রাখি। সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে ওই যে সুইসাইডটার সময়, তাহলে দেখেন ওই সময় কিন্তু আমি যখন প্ল্যান করেছিলাম যে আমি কেন করেছিলাম, সেটাও পরবর্তী কোনো সেশনে, যদি ম্যারেজ সংক্রান্ত কোনো সেশন হয় এরকম একটা হতে পারে, এটাতে আমরা আলাপ করব। তো এখন ওই সময় কিন্তু আমি প্ল্যান করেছি, এবং কাউকে কিন্তু এটা প্রকাশ করতে দেইনি। হ্যাঁ, একদম নীরবে এটা আমি করেছি, না ডিটারমাইন্ড ছিলাম যে আমি এটা করব এবং ওইভাবে করব। এবং সুইসাইডাল নোট এটাও কিন্তু আমি লিখেছিলাম। একটা জিনিস আমি সে সময় ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে বোঝার জন্য সুইসাইডাল অ্যাটেম্প্ট, যদি কেউ সুইসাইডাল নোট লিখে তাহলে বুঝতে হবে এটা তার সিরিয়াসলি সুইসাইড করার জন্য সে সংকল্পবদ্ধ বা দৃঢ় সংকল্প। এখন আপনি যেটা বলেছিলেন যে পড়াশোনা, যারা বেশি লেখাপড়া করে তাদের, তা আমি তখন মনে মনে আমি হাসছিলাম এই জন্য যে আমি অনেক ছোটবেলা থেকে অনেক বেশি পড়াশোনা করি, বাইরের বইপত্র বেশি পড়ি। তো ওই যে আমার যে সুইসাইডাল নোটটা লিখেছিলাম, ওটা আমি পরে ব্যর্থ হওয়ার পরে ওটা আমি খুঁজে পাইনি, বোধহয় আমার আত্মীয় আমার আপন জন ওটাকে বোধহয় সরিয়ে ফেলেছিল বা কিছু একটা, আমি আর ওটা পাইনি। যাই হোক, ওটা আবার বালিশের নিচে রেখেছিলাম যাতে তারা পায়। তো ওই সুইসাইডাল নোটে আমি ওই যে আপনার নিটসে, তারপরে জাপাল সার্চে ইত্যাদি এদের সমস্ত অনেক কোটেশন দিয়ে, ওইটা অত্যন্ত উচ্চ মার্গীয় একটা সুইসাইডাল নোট ছিল। ওটা একটা ফিলোসফিক্যাল একটা, আসলে একটা রাইট আপ বলা যেতে পারে। সেটা ছিল এরকম যে জীবনে আসলে আমরা এই যে প্রতিনিয়ত একই ভাবে আমরা প্রতিদিন একইভাবে জীবন যাপন করতেছি, এটা তো আসলে একটা ইসের মতন, এটা একটা যে পৌনঃপুনিকতা, এটা তো একটা বোরিং। সুতরাং এই পৌনঃপুনিকতা থেকে বের হতে পারি
একমাত্র আত্মহত্যাই পারে আমাদেরকে এটা থেকে বের করতে। এবং কারো জীবন যদি আমি মানে নেয়ার আমার নিজের অধিকার অবশ্যই থাকা উচিত, এটা এই অধিকারটাকে অন্য কারো করা থাকে না। যাই হোক, মানে ইত্যাদি অনেক রকম লজিক ছিল, কিন্তু আসলে মূল ছিল আমার ডিপ্রেশন। কিন্তু ওটাকে আমি তখন আরো বেশি নিজের কাছে অ্যাকসেপ্টেবল করার জন্য এই যে বিভিন্ন ধরনের ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট গুলিকে নিয়ে নিয়ে আমি এটাকে তৈরি করেছিলাম। হ্যাঁ, এখন আমি যেটা পরের জিনিসটা হচ্ছে এটাই যে, তাহলে দেখেন ওই সময় আমি সবাইকে বলেছি, মানে আমি আমি যে যখন সাক্ষাৎকারটা দিতে চাইলাম এটা কিন্তু আমার ফ্যামিলিতেও বলিনি, কারণ এটা এই যে স্টিগমা, আমার ওয়াইফ বলবে যে কেন তুমি এটা করতে গেলে, এইগুলি এই সময় আবার মানুষকে কেন বলতে হবে, কিন্তু এই জন্য আমি তার থেকে না বলে ওদেরকে দেখেছি। আমি সাক্ষাৎকারের পরে পরে বলেছি, আমি এই বিষয়টা নিয়ে আলাপ করেছি, তখন স্যার এটা তুমি কেন করতে গেছি না, এটা মানুষকে জানাইতে হবে, মানুষের এটা থেকে তাদের একটা লার্নিং হবে। কিন্তু আরেকটা কারণ হতে পারে সাবকনসিয়াসে, সেটা হচ্ছে যে সুইসাইড প্রিভেনশনের ব্যাপারে, এই যে ডিসিমিনেশন। এখন এই ডিসিমিনেশনটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। কেন? কারণটা হচ্ছে এটাই, এবার আমি দ্বিতীয় প্রসঙ্গে আসি, যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে এর পরেও কিন্তু আমি সুইসাইডাল অ্যাটেম্প্ট বা থটস আমার ভিতরে এসেছে, অবশ্যই এসেছে। কারণ ওই যে যে এটা আজকের টপিক ছিল না যে এম আই সুইসাইড প্রন, আমি আমার নিজের ক্ষেত্রে অন্তত বলতে ইয়েস আই এম সুইসাইড প্রন, আই নো। তাহলে পরেও আমার ভিতরে কয়েকবার এসেছে, এবং যখন এরকম এসেছে তখন কিন্তু আমি দুইটা অন্তত ঘটনার কথা আমি মনে করতে পারি। একটা হচ্ছে তখন 2016 সালে, খুব বেশি বছর আগে না, তখন সেই ব্যাপারটা এরকম ছিল যে আমি এত বেশি তখন তখন আমি ফিনল্যান্ডে ছিলাম। আমি তখন এখানে একটা আমার এক ফ্রেন্ড, মানে ফিনিশ ফ্রেন্ড, ওদের ফ্যামিলিতে থাকতাম, মানে ওদের সাথে আমি 1 বছরই ছিলাম। এখন ওখানে থাকা অবস্থায় আমার এরপর একটা চিন্তা আসলো, কারণটা এটা পরবর্তীতে কোনো সেশনে আমরা আলাপ করব। তো তখন আমি ওখানে একটা ছোট্ট একটা বাসা ছিল, মানে কাছে, ওখানে আমার ছোট্ট একটা বাসা ছিল। ওই মানে একটা, ওইটা জাস্ট একটা জমির সাথে একটা বাসা, ওখানে কেউ থাকতো না। তা আমি এরকম প্ল্যান করলাম যে না, ওইখানে গিয়ে আমি সুইসাইড করবো। আমি সমস্ত কিছু কিভাবে করব, দড়ি টড়ি ইত্যাদি সমস্ত কি ওইখানে গিয়ে সব রাখছি। আমি যেই দিন চিন্তা করলাম ভোরে ওরা তো ঘুমাবে, তখন আমি আস্তে করে ওদের বাসা থেকে বের হয়ে গিয়ে ওখানে হেঁটে হেঁটে চলে যাব, তারপরে সুইসাইড। এখন ভোরে এই যে পরের দিন রাতে একদম চুপচাপ, একদম শান্ত প্রশান্ত, আমার ভিতরে একদম পুরো কাম অ্যান্ড কোয়েট, হ্যাঁ, কোনো আর চিন্তা ভাবনা নেই। এইভাবে আমি করলাম যে আমি যখন আমি এবার এই ঘুমটা থেকে যখন উঠি তখন তো আমি চলে যাবো, হ্যাঁ, মানে ওখানে চলে যাবো। এইভাবে যখন আমি ঘুমানোর পরে, তখন আমি কিন্তু ওদেরকেও কারোর সাথে এগুলো কিছুই বলিনি, আমি তো এমনিতেও একটু ইন্ট্রোভার্টেড। তখন যখন ঘুম থেকে উঠতো তখন আমার কাছে মনে হলো যে যে আমি কি এটা নতুন ভাবে শুরু করতে পারি। ও আচ্ছা, আমি রাতে ঘুমানোর সময় এটাই ভাবছিলাম যে সকালে উঠে আমার যেটাই মনে হবে সেটাই করবো, কিন্তু আমি মোটামুটি প্রিপেয়ার্ড। তো সকালে ঘুম থেকে ওঠার পরে আমার ভিতরে একটু চেঞ্জ আসলো যে না, আসলে এটা এটা তো আমি না করেও পারি, হ্যাঁ, যে এটা মনে হয় আমি অতিক্রম করতে পারি। তখন কিন্তু আমি আর ওটা করলাম না। এরপরে লাস্ট যেটা আরেকটা এরকম আমার ভিতরে অনেক একটা বড় একটা ঝোঁক এসেছিল, সেটা হচ্ছে হয়তো বছর 2 বছর আগে, তা কিন্তু খুব বেশি দিন আগে না। তাহলে তখনও সেই ঝোঁকটা এরকম ছিল, এবং আমি কিন্তু এটা ওইভাবে কাউকে শেয়ার করিনি, কিন্তু এই জিনিসটা আমি তখন প্ল্যানিং বা এরকম এগুলি আমার ভিতরে চলছে, কিন্তু আমি কিন্তু বাইরের দিক থেকে পুরো স্বাভাবিক, সমস্ত কাজকর্ম যা কিছু করা সবকিছু করছি। তাহলে এই এই জিনিসটা আমি এটা মানে এটা এই জন্য বলছি যে তাদের কাজে লাগবে, যাদের ভিতরে সুইসাইডাল টেন্ডেন্সি নেই তাদের কাজে লাগবে না, কারণ তাদের এটা প্রয়োজন নেই। কিন্তু আমার কথাগুলি হচ্ছে যাদের সুইসাইডাল টেন্ডেন্সি আছে তারাই তো রিস্ক গ্রুপ, তাহলে তাদেরকে যদি এগুলি হেল্প করে সেটাই হচ্ছে গিয়ে আমার সার্থকতা। এই জন্য আমি শেয়ার করছি। প্লাস আরেকটা শেয়ার করার কারণ হচ্ছে যে ডি স্টিগমাটাইজেশন, ওটা আমাকেই শুরু করতে হবে। আমি আরেকজনের মুখে তাকিয়ে থাকলে হবে না যে অন্যরা করুক, আমি চুপচাপ হাততালি দেবো বা আমি বসে বসে বিজ্ঞের মতো মাথা দুলাবো, হ্যাঁ হ্যাঁ উনি তো ঠিকই বলেছেন, রাইট। না, আমার নিজের কথা আমাকে বলতে হবে। তাহলে এই বলাটার মাধ্যমে এবং যেটা বললাম যে রিস্ক কমানো, এইটাই হচ্ছে একমাত্র ওয়ে। আমি কি, এটা যদি আমি যখন কিছু হাইড না করে নিজেকে আমি প্রকাশ করতে পারবো পাবলিকলি, একজন দুজনের কাছে না, আমার প্রেমিকার কাছে, অথবা আমার সন্তান বা ওয়াইফের কাছে, বা কাউন্সিলিং সেশনে আমার একজন পেশেন্টের কাছে, নো, নট লাইক দিস। কারণ ওগুলিতে অনেক সমস্যা হয়, সেগুলি কি হয়, সেগুলি কোনো না কোনো সেশনে আমি আলাপ করব। আমি যখন পাবলিকলি এই জিনিসটাকে নিজেকে এভাবে মেলে ধরতে পারবো,
দিস ইজ মি, তখন সেটাই হতে পারে আমার সেই রক্ষা কবচ ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা থেকে। কারণ ওই ঘটনা ওরকম কিছু যদি হয় তখন কিন্তু আমি নিজেকে প্রিভেন্ট করতে পারবো না। এই জন্য আগে থেকে এটা যত বেশি মানুষকে আমি জানালাম, মানে তখন এটা একটা একটা ইসে মাঝে যে ডিফিউশনের মতন, হ্যাঁ, মানে আমার আবেগটাকে ভেন্টিলেশন হলো। হ্যাঁ, যে আমার ভিতরে যে এটা টেন্ডেন্সি আছে আমি জানি, হ্যাঁ, বা আমি একটু জাস্ট আকার ইঙ্গিতে বললাম, নো, দ্যাট উড নট নেভার ওয়ার্ক। তাহলে যাদের সুইসাইডাল টেন্ডেন্সি আছে তারা কিভাবে এটা থেকে কিছুটা রিস্ক কমাতে পারেন? তাদেরকে নিজেকে প্রকাশ করতে হবে। প্রকাশ করতে হবে মানে কি, যে ওইটা না যে প্রকাশ করতে হবে মানে নিজের কথা, মনের কথা খুলে বলতে হবে, না। তাদেরকে সাহসী হতে হবে, তাদেরকে জি, কারণ অধিকাংশ যারা সুইসাইডাল প্রবণ তাদের কিন্তু অনেক ভালো অনেক কোয়ালিটি আছে, আমি জানি। এটা নিয়ে যে কোনো মানুষের সাথে কথা বলে, কারণ যে একই রকম, তো আমি মানে তারাও জানবে যে আমার মেন্টালিটি যেরকম তাদেরও সে একই রকম। তারা ভালো কিছু করতে চায়। তাহলে ভালো কিছু করতে হলে তাদের উদ্দেশ্যে বলছি, যদি এটা কেউ এখন দেখেন বা পরবর্তীতে কেউ দেখেন, তাহলে এই করতে যাওয়ার ভিতরে কিন্তু ওই করার লোভ দেখিয়ে লাভ নেই, যে আমি যদি বেঁচে থাকি তাহলে অনেক কিছু করতে পারবো না, ওটা বড় ব্যাপার না। আমি কি করতে পারি, আমার সবচেয়ে বড় করাটা হচ্ছে আমি যদি সাহসিকতা দেখাতে পারি নিজের কাছে। কি সাহসিকতা? যেটা সবচাইতে কঠিন, নিজেকে মেলে ধরা। দিস ইজ মি, আমি এটা এটা জীবনে করেছি, এটা এটা আমার দ্বারা হয়েছে। এই জিনিসগুলি যখন কেউ অকপটে বলতে পারবে, সেইটা হচ্ছে কি সবচেয়ে বড় সাহসের পরিচায়ক। তাহলে এই সাহসিকতা দেখানোর মতন সাহস কিন্তু ওই যে আত্মহত্যা প্রবণ ব্যক্তিদের আছে, কিন্তু এই ইনফরমেশনটা হয়তো তাদের কাছে আগে ছিল না। তারা মনে করতো যে মানে এটা যে প্রকাশ করার মানে এভাবে যে প্রকাশ করা যায় বা প্রকাশ করার কোনো বিষয়, সেটা তারা জানতো না। কেন? কারণ এটা একটা সোশ্যাল, একটা ট্যাবুড বিষয়, তাই না? যে আমি নিজে এইটা আত্মহত্যা করেছিলাম, চেষ্টা করেছি, এবং পরেও আমি এরকম আমার ভিতরে চেঞ্জেস এসেছে বা আমার ভিতরে আছে, এটা সব পাবলিকলি, বিশেষ করে আমার পজিশনে থেকে বলাটা মনে হয় যে এটা কন্ট্রাডিক্টরি, উনি ওনার নিজের খ্যাতিকে ধূলিসাৎ করে দিচ্ছেন। মনে হতে পারে, বোকাদের কাছে মনে হতেই পারে, কিন্তু আমি মনে করি আমি এখন যে চেয়ারে আছি এটা হচ্ছে একজন শিক্ষকের চেয়ার, রাইট? আমি কিছু শিখাতে চাই। এখন আমি যদি আমার ভিতরে ধরে রাখি, তাহলে আমি কি শিখাবো? নাথিং। ওটা হচ্ছে একটা প্রতারণা এবং ওটা হচ্ছে একটা মানে ভণ্ডামি। তাহলে আমার ভিতরে যা আছে আমি সেটাই তো শিখাবো। আমি যেটা চাই, আমি যেটা 100% আমার নিজের মতন করে যেটা চাই, সেভাবেই আমি যখন শিখাতে পারবো, আমার আমার ভিতরে যা আছে মেলে তুলে মানে কি প্রকাশ করতে পারবো, সেটা মানুষের ভিতরে পরিবর্তন আনবে, তার ব্রেইনের ভিতরে তখন নিউরোনাল চেঞ্জ হবে। সেই চেঞ্জটা হবে স্থায়ী চেঞ্জ এবং সেটা ডিসিমিনেটেড হবে। এটা আরেকজন যখন জানবে, তার ভিতরে অনুপ্রেরণা আসবে, অনেক রকম অনুপ্রেরণা আসবে। শুধু যে সুইসাইড প্রিভেনশনের ক্ষেত্রে আসবে সেটা না, আসলে তো নিজেকে তাহলে আমি এমন ভাবে যদি আমি অ্যাডাপ্ট করতে পারি, উনি যেরকম বলেছেন যে আমি আমার সব কথা বলতে পারি, আমি কি কি অপরাধ করেছি, তথাকথিত অপরাধ আমি নিঃসংকোচে বলতে পারি। আমি বাংলাদেশ থেকে গত ধরেন 2016-তে আমি এসেছি। পাসপোর্টে আমার ছিল সরকারি পাসপোর্ট, জিও অফিসিয়াল অর্ডার লাগতো, কিন্তু আমি একবারই এসেছি, তারপরে আমি নকল জিও বানিয়ে নিয়ে এসেছিলাম। এখন এটা যদি জানি অফিসিয়ালি আইনগতভাবে আমার শাস্তিও হতে পারে, কিন্তু আমি প্রকাশ করতে, কারণ আমি যদি প্রকাশ না করলে এটার কোনো ব্যাপার না। তাহলে যে জিনিসটা আমি প্রকাশ করতেও পারি নাও পারি, এখন আমি আইনের ভয়ে আমি সেটা প্রকাশ করব না কেন? হোয়াই নট? যা হবে সেটা হবে, যে যেটা আমরা আগে আলোপ করছিলাম, আমি তো ভবিষ্যৎ জানি না, আমি কালকে মারাও যেতে পারি। ইচ্ছেইতে কঠিন কিছু হতেও পারে, আমার এমন কোন অপরাধে আমি অপরাধী হতে পারি, বা আমি মিথ্যা বা অপরাধে অপরাধী হতে পারি, যে আমার ফাঁসিও হতে পারে বাংলাদেশে, অনেক কিছু তো হতে পারে। তাহলে আমি প্রস্তুত থাকতে হবে। তাহলে ওই প্রস্তুতিটা এবং এই সাহসটাই, নিজের সাহসটা অন্যের ভিতর আমি যদি ছড়াতে পারি, সেটাই আমার সার্থকতা এবং সেটাই একমাত্র কাজে লাগবে। তাহলে ডিসেমিনেট করা আমার ভিতরে যা আছে সেটা অন্যকে, মানে নির্বিশেষে, গুটি কয়ে সিলেক্টিভ পার্সোনাল, ওটা হচ্ছে দুরভিসন্ধিমূলক। হ্যাঁ, আমি যদি একজন মহিলার সাথে এটা আলাপ করি তখন সেটা হবে আবার দুরভিসন্ধি, অর্থাৎ এগুলি বললে আমি তখন সাইকোলজিক্যালি তাকে আমি ভালনারেবল করে ফেলছি, তার সাথে আমি একটা মানে সম্পর্ক তৈরির চেষ্টা করতেছি। এটা কিন্তু তখন ওই বাস্তবতা, ওইটা হচ্ছে একটা ট্রুথ। কিন্তু আমি যখন ডিসিমিনেট করবো তখন দেয়ার ইজ নো রিস্ক, কারণ এটা সবার জন্য এটা, রাইট? এইটা হচ্ছে কি আমার বক্তব্য, এটাই হচ্ছে আমার শেষ কথা। আপনাদের আরো কিছু বলার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, বা দর্শকদের কারো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন।
আচ্ছা, আমরা এখন কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না তো স্যার। আশা করি যে এই সেশনের মাধ্যমে সবাই একটা অনেক কিছু জানতে পেরেছে আসলে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই ব্যস্ততার মাঝেও সময় বের করেছেন আমাদের জন্য এবং সেশনে উপস্থিত হয়েছেন এরকম একটা ভিন্নধর্মী সেশনে। এবং আপনার জীবনের অভিজ্ঞতা তো আমরা শুনতেই পেরেছি, জানতে পেরেছি, এবং সেই আলোকে আপনি আমাদের অনেক কিছু, অনেক তথ্য শেয়ার করেছেন, যেটা আমরা আশা করছি যারা অডিয়েন্স হিসেবে শুনেছেন এতক্ষণ ছিলেন তারা তাদের জীবনে কাজে লাগাতে পারবেন এবং এই সুইসাইডের যে টেন্ডেন্সি সেখান থেকে বের হয়ে আসতে পারবে। স্যার, আপনার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ এবং আমরা আশা রাখছি এ ধরনের আরো অনেক ভিন্ন ধরনের টপিকের উপরে অনেক সেশন আপনার কাছ থেকে আমরা উপহার পাবো। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ, দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যদি এই সেশনটিকে মিস করে থাকেন তো আপনারা আমাদের অ্যাক্সেস মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে সেশনটির রেকর্ডেড ভার্সন পেয়ে যাবেন এবং নতুন একটি সেশন নিয়ে আপনাদের সামনে শীঘ্রই উপস্থিত হবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি স্যার, আসসালামু আলাইকুম, আপনিও ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।